আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আমাদের আরও একটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে জৈব যৌগের ধারাবাহিক ক্লাস চলছিল। একটু দেখে নেই। জৈব যৌগের আমাদের ধারাবাহিক ক্লাস চলছিল, সেই ধারাবাহিকতায় আমরা 5 নম্বর ক্লাসে চলে আসছি এবং তোমাদের আমি বলবো যে অন্যতম ইম্পর্টেন্ট একটা লেকচারের মধ্যে চলে আসছি, কারণ আজকে থেকে আমাদের আসলে বিক্রিয়ার ক্লাসটা শুরু হবে। তো তোমরা সবাই ক্লিয়ারলি মনে হয় শুনতে পাচ্ছ বলে আমি আশা করি। তারপর একটু চেক করে নেই। তো তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আচ্ছা, দুইটা কথা আবার প্রতিদিনকার মতো বলে নেই। সেটা হচ্ছে যে 1 নাম্বার কথা, আমি তোমাদেরকে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই গ্রুপের লিঙ্কটা, ওই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবা, যাতে করে কেমিস্ট্রির আরও যেগুলো আমি ক্লাস নিব, জৈব যৌগের যেহেতু ফুল মানে ক্লাসটাই যেহেতু তোমাদের একেবারে ফ্রি থাকবে জৈব যৌগের উপরে, এরকম ফ্রি আরও অনেক ক্লাসই আমি তোমাদেরকে দিব, অনেক টপিকের উপর তোমাদের ডিমান্ড বেসিসে, যেটা তোমাদের বেশি প্রয়োজন হবে সেটার বেসিসে। তো সেই জন্য অবশ্যই জয়েন হয়ে থাকবা। আরও একটা বড় বিষয় হচ্ছে, অবশ্যই এই ক্লাসগুলো কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে থাকে। অনেকেই বলো যে ক্লাসগুলো খুঁজে পাও না, অনেক সময় রেকর্ডিং ক্লাস দেখার বিষয় থাকে। সেই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আলোড়ন XYZ। আর যারা আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলের নাম জানো কিন্তু ফেসবুক পেজের নাম জানো না, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মোত্তাসিন পাহলভি। যেটা দেখবা ফেসবুক পেজ মোত্তাসিন পাহলভি, বাংলা এবং ইংলিশে লেখা আছে। এইটা 1.7 মিলিয়ন ফলোয়ার আছে, দেখতে পাবা। হ্যাঁ, মানে অন্যান্য আরও, আমি ফলোয়ারের কথাটা উল্লেখ করলাম কেন, এই নামে আমার নামে প্রচুর পরিমাণে কিন্তু পেজ আছে, অন্য অনেকগুলো পেজ আছে, অনেকগুলো গ্রুপ আছে, যেটাতে দেখবা 1.7 মিলিয়নের উপরে ফলোয়ার আছে। সেইটাতে অ্যাড হয়ে থাকবা, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। আমাদের প্রথম যেই বিষয়টা আমরা বলছি যে আজকে থেকে আমরা বিক্রিয়ার ক্লাস শুরু করব। তবে বিক্রিয়া আমি সাধারণত আমি যেভাবে করে বিক্রিয়ার ক্লাস করাই সেই সিস্টেমে বিক্রিয়ার ক্লাস হবে না। যে বিক্রিয়ার ক্লাসটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য যেভাবে করলে ইফেক্টিভ হবে সেভাবে করে তোমাদের জন্য করবে। অ্যাডমিশনে যেভাবে করাই যে বিক্রিয়ার ক্রিয়া কৌশল, কোনটা অ্যালিফ্যাটিক, কোনটা নিউক্লিওফিলিক, কোনটা ইলেকট্রোফিলিক বিক্রিয়া, সেটা ধরে বিক্রিয়া করা, এর চেয়ে ইফেক্টিভ হচ্ছে তোমাদের জন্য অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এভাবে করে যাব এবং যেইটা যখন দরকার হবে আমি বলে দিব। পরে প্রবলেম সলভ করতে যেয়ে দেখবা যে তুমি সব কিছুই পারছো। কিন্তু তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে অবশ্যই তোমাদেরকে ধারাবাহিক ক্লাসগুলো করে যাইতে হবে। যেমন আজকে থেকে তুমি ধারাবাহিক ক্লাসগুলো করলে তুমি পরবর্তীতে অ্যালডিহাইড কিটোনেও তুমি যেতে পারবা, কিন্তু মাঝখানে ক্লাস মিস করো না, তাহলেই সমস্যা, ঠিক আছে? বা পরেও যখন রেকর্ডিং দেখবা ধারাবাহিকভাবে দেখবা। তো ঠিক আছে, আমরা স্টার্ট করে দিই আমাদের আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দেই। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, সবাই রেডি আছি? তো রেডি যদি থাকি আমরা স্টার্ট করলাম আজকের ক্লাস। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব, আমরা সেটার নাম হচ্ছে অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন আমরা জানি অ্যালকেন হচ্ছে তারাই যে, মানে অ্যালকেনের যদি তোমাকে সংজ্ঞা বলা হয়, সকল সম্পৃক্ত কি বলতো, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। হ্যাঁ, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। তো অ্যালকেনের বিষয়টা হচ্ছে সম্পৃক্ত মানে কার্বন সবগুলো সিঙ্গেল বন্ড থাকে। অ্যালকেনের প্রথম সদস্যের নাম হচ্ছে কি মিথেন, যে কার্বনের চারপাশে যদি 4টা হাইড্রোজেন থাকে তাকে আমরা বলি হচ্ছে মিথেন। তাহলে এটাকে বলি আমরা হচ্ছে মিথেন এক ধরনের অ্যালকেন। কেন মিথেন অ্যালকেন? কারণ এটা একটা হাইড্রোকার্বন এবং এই হাইড্রোকার্বনের কি বলতো, প্রত্যেকটাই সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকা মানে কি বলতো, সম্পৃক্ত, তাই না? আমি তোমাদেরকে বলেছিলাম যে সিঙ্গেল বন্ড থাকলে কেন সম্পৃক্ত হয় 1 নম্বর ক্লাসে। আজকে আমরা 5 নম্বর ক্লাসে আছি। তো এইটা হচ্ছে আমাদের বিষয়, যে অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে আমাদের হচ্ছে মিথেন। তো এরকম করে আমাদের কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে যেই বিষয়টা, যেই ধরনের যৌগগুলো তৈরি হচ্ছে, এরা সবাই হচ্ছে অ্যালকেন। যেহেতু এখানে একটা বন্ডই আছে তাই এ আসলে 3টা হাইড্রোজেন নিতে পারে, আর মাঝখানেরগুলো যেহেতু দুইটা বন্ড আছে তাই মাঝখানেরগুলো 2টা করে হাইড্রোজেন নিতে পারে,
আর প্রান্তীয়গুলো আসলে 3টা হাইড্রোজেন নিতে পারে। এইভাবে করে আসলে, যেমন এটা একটা পেন্টেনের সংকেত। তুমি বলবা যে এত সহজ, হ্যাঁ এতই সহজ, এভাবে করেই আমরা আসলে পড়ব। তো অ্যালকেনে আমরা কোনো কথা না বাড়িয়ে, আমরা অ্যালকেনের প্রথমেই যেই জিনিসটা পড়ব, কোনো কথা না বাড়িয়ে, কোনো কথা হবে না, অ্যালকেনের প্রথম যেই জিনিসটা আমরা পড়ব সেই জিনিসটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন কীভাবে প্রস্তুত করা যায়, অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায়, মানে তুমি একটা জিনিস পড়ছো, সেই জিনিসটা কিভাবে করে আসলে প্রস্তুত করা যায় সেই জিনিসটাই আমরা ফার্স্টে পড়ব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তো দেখো, খেয়াল করো, সবাই খেয়াল করো। এবং এই প্রস্তুতিগুলার অনেকগুলোই তুমি এসএসসিতেও পড়ে আসছো, সেগুলো তোমরা আসলে আজকে প্রথম থেকে তুমি শিখবা। তো অ্যালকেনের সবচেয়ে কমন যেই প্রস্তুতি আছে, তুমি জানো যে অ্যালকেনকে তুমি যদি সাধারণ সংকেত আকারে লিখতে চাও তাহলে 2 ভাবে করে লেখা যায়। আমি গতদিন বলছিলাম কার্বন জয়টা থাকবে, হাইড্রোজেন তার ডাবলের চেয়ে 2 বেশি থাকে। এটা আমরা সবাই জানি যে অ্যালকেনকে আমরা যদি লিখতে চাই যে CnH2n+2, অর্থাৎ কার্বন জয়টা থাকে, হাইড্রোজেন তার ডাবলের চেয়ে 2 বেশি থাকে। এটাই হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এইটাকে তুমি যদি অ্যালকাইল গ্রুপ দিয়ে লেখো তাহলে আর দিয়ে এইচও লেখা যায়। আর দিয়ে এইচ কেন লেখা যায়? আর মানে তো কার্বন, তারপরে হাইড্রোজেন হচ্ছে ডাবলের চেয়ে 1 বেশি। এটাকে বলি আমরা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কি? যে কার্বন যতগুলো থাকে তার ডাবলের চেয়ে 1 বেশি। তার সাথে যদি তুমি একটা হাইড্রোজেনের বন্ড যদি থাকে তাহলে সেটাই কি হয়ে যাবে? এই যে CnH2n+2। কথা কি বুঝেছো? তাহলে আমরা 2 ভাবে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। একটা হচ্ছে CnH2n+2, এইভাবে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? চালু হয় না কেন? সবাই শুনতে পাচ্ছ তো না? ওকে স্যার, অ্যালকেন গ্রুপের প্রতিবিম্ব কাইরাল কার্বন, না অ্যালকেন গ্রুপের প্রত্যেকটা কাইরাল কেমনে কার্বন হবে? প্রতিটি কার্বন কি কাইরাল হবে? কাইরাল কেমনে হবে? হাইড্রোজেন 2টা 2 পাশে আছে না, কাইরাল কিভাবে হবে 2 পাশে? না, কাইরাল হবে না। ওকে, তাহলে 2 ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। একটা হচ্ছে CnH2n+2, আরেকটা হচ্ছে RH। এটা ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আমরা এখন খেয়াল করো, আমরা প্রথম অ্যালকেন যে প্রস্তুতিটা করব সেটা হচ্ছে অ্যালকিন থেকে। সবাই মনোযোগ দিয়ে এবং খাতার মধ্যে লিখে ফেলো। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যালকিন থেকে। এটা হচ্ছে অ্যালকিন থেকে। তোমরা মনে রাখবা, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। কিভাবে করা যায় একটু পরে আমরা শিখছি। দেখো, ভালো করে লিখে রাখো যে অ্যালকিন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব। আচ্ছা, 2 নাম্বার আমরা প্রস্তুত করব অ্যালকাইন থেকে। 2 নাম্বার প্রস্তুত করব আমরা হচ্ছে অ্যালকাইন থেকে। 2 নাম্বার প্রস্তুত করব অ্যালকাইন থেকে। সবগুলোকে একসাথেও লিখে দিব, সমস্যা নাই, প্যারা পাইও না, কোনো প্যারা খাইও না, একেবারে সুন্দর করে আমরা কিন্তু সবই পড়ব। তাহলে একটা অ্যালকিন থেকে একটা অ্যালকাইন থেকে কিভাবে করে পড়তে হয় আজকে বুঝে যাবা, যে জৈব যৌগ কিভাবে করে রিঅ্যাকশনগুলো পড়তে হয় সেটা তাহলে তুমি মনে রাখতে পারবা। 3 নাম্বার হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়, উডস বিক্রিয়া। 4 নাম্বার সিস্টেম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। এগুলো সবগুলো আবার আমরা ফেরত আসবো, সমস্যা নাই। 5 নাম্বার, মানে এগুলো সবচেয়ে কমন, আমরা এখন পর্যন্ত যা পড়লাম একেবারেই সবচেয়ে কমন। তাহলে দেখো আমরা কি পড়ছি, ভালো করে দেখো, কোনো প্যারা নাই, এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। কিন্তু অ্যালকিন থেকে, তারপরে অ্যালকাইন থেকে, তারপরে উডস বিক্রিয়া, তারপরে ডিকার্বক্সিলেশন, মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, 5 নাম্বারে তা তোমাদের হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক কি জিনিস এগুলো আমরা শিখবো, সমস্যা নাই, শুধু লিখে ফেলি আগে। গ্রিগনার্ড বিকারক অথবা গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। এরপরে কি হতে পারে? এরপরেরটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ থেকে তুমি কিন্তু অ্যালকেন প্রস্তুত করতে পারো।
এই ক্লিমেনসন বিজারণ তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লিমেনসন বিজারণের মতোই আর একটা বিজারণ আছে যেটাকে বলে উলফ কৃষ্ণার বিজারণ। এইটা তোমাদের এইচএসসির জন্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে লিখে রাখলাম যে একই টাইপের তো, কঠিন কিছু না। এইটা এইচএসসির জন্য ততটা ইম্পর্টেন্ট না উলফ কৃষ্ণার বিজারণ, কিন্তু এইটা ক্লিমেনসন বিজারণের মতোই, তাই আমি এটা এখানে লিখলাম। আমি তোমাদেরকে শিখাই দিব, ঠিক আছে? একেবারে একই টাইপেরই বিক্রিয়া, মানে একই টাইপেরই বিক্রিয়াগুলো একই টাইপেরই, ঠিক আছে? ওকে, আচ্ছা 8 নাম্বারে তুমি করতে পারো, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড বলতে কিন্তু এখানে যেমন মিথাইল হ্যালাইড হইতে পারে, ক্লোরোফর্ম হতে পারে, যে কোনো হ্যালাইড থেকেই আসলে হতে পারে, মানে হ্যালোফর্ম হতে পারে, যে কোনো হ্যালাইড থেকে কিভাবে করে প্রস্তুত করবা সেটা হতে পারে। তারপরে আরেকটা 9 নাম্বার হচ্ছে কোপ সংশ্লেষের মাধ্যমে, কোপ তড়িৎ বিশ্লেষণ বা কোপ সংশ্লেষের মাধ্যমে কিন্তু করা হয়। আচ্ছা 10 নাম্বার হচ্ছে ওয়াটার গ্যাস থেকে। আচ্ছা এছাড়াও আরো আছে, যেমন পেট্রোল থেকেও করা যায়। তো তোমাদের মোটামুটি এই 10টা প্রকারের নামটা আগে মুখস্থ রাখতে হবে। তাহলে কি কি বললাম দেখো এইভাবে করে। এবং তুমি যদি অ্যালকেন প্রস্তুতি তোমাদের বইয়ের মধ্যে, তুমি এখন সমস্যাটা কোথায়, তোমরা যখন পড়াশোনা করো তোমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় হয় বলো দেখি? তোমাদের সবচেয়ে বড় প্রবলেম যেই জায়গায় হয় সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতির, তুমি ধরো যে অ্যালকিন, অ্যালকাইন বা এই 3-4টা প্রসেস দেওয়া আছে, কিন্তু অ্যালকেন যে গ্রিগনার বিকারক থেকে মনে করো দেওয়া আছে, কিন্তু ক্লিমেনসন বিজারণের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়, সেটা তুমি জানো যে অ্যালডিহাইড কিটোনে যে পড়বা ওইটা, সেটা তোমার অ্যালকেন প্রস্তুতিতে আবার দেওয়া নাই, কিন্তু অ্যালডিহাইড কিটোনে যায় তুমি ঠিকই পড়তেছো। কথাটা বুঝছো? মানে কথাটা বুঝছো? ওই জায়গায় দেওয়া নাই। তুমি যদি একবারই এখান থেকে তোমার মাথার মধ্যে গেঁথে ফেলতে পারো এইভাবে করে অ্যালকেন প্রস্তুত করা যায়, তাহলে তুমি আর কখনো ভয় পাবা না যে আরে আমি তো অ্যালকেন প্রস্তুতির 10টা বিক্রিয়া আমি মুখস্থ করে ফেলতেছি, 10টা প্রসেস আমি মাথার মধ্যে রাখবো। তুমি কয়েকবার একটু চিন্তা করবা যে হ্যাঁ অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে উডস বিক্রিয়া, তারপরে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, গ্রিগনার বিকারক থেকে ক্লিমেনসন বিজারণ, তারপর উলফ কৃষ্ণার বিজারণ, তারপরে অ্যালকাইল হ্যালাইড থেকে, তারপরে কোপ সংশ্লেষ এবং হচ্ছে ওয়াটার গ্যাস থেকে। তো এই যে আমি তোমাদেরকে যে বললাম, এইভাবে করে তোমাদেরকে কিন্তু জিনিসগুলা কিন্তু ক্লিয়ারলি একেবারে তোমাদেরকে মনে রাখতে হবে। কথা কি বুঝছো? ক্লিয়ার? আমার কি কথাটা বুঝতে পারছো তোমরা যে কিভাবে করে পড়তে হবে? বুঝতে পারতেছো? স্যার রিলেট করে মনে রাখতে পারি না, কোনো প্যারা নাই। আমি তোমাদেরকে বলবো যে তোমার মনে রাখার এখন চিন্তা করবা না যে তোমাকে রিলেট করতে হবে। আগে তোমাকে আজকে আমি যেটুক পড়া দিচ্ছি সেইটুক ভাবে করে তুমি চিন্তা করো। তুমি যদি অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে উডস বিক্রিয়া এগুলো যদি মনে রাখতে পারো তুমি সবই পারবা, কোনো প্যারা নেই। তুমি একটার সাথে আরেকটা কিন্তু মিলাই ফেলানোর দরকার নাই। প্রথমে দেখো অ্যালকিনের বিষয়টা হচ্ছে যে মনে করো যে তোমার কাছে আছে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2 এই CnH2 এটা মানে অ্যালকিন। অথবা তুমি একটা সংকেতই লেখো যে মনে করো তোমার কাছে আছে CH3, তারপরে CH ডাবল বন্ড দিয়ে মনে করো CH2 আছে, অ্যালকিন আছে। এই অ্যালকিনের সাথে তুমি যদি হাইড্রোজেন যোগ করো তাহলে কি পাওয়া যাবে বলো তো? কি পাওয়া যাবে? তোমাদের প্রথম যেই জিনিসটা মনে রাখতে হবে, এখানে হয় তুমি নিকেল দিবা অথবা প্লাটিনাম বা প্যালাডিয়াম দিবা। তাহলে বলো তো কি হবে? এইটার সাথে হাইড্রোজেন যদি তুমি যোগ করো তাহলে আমরা এইখানে এই যে হাইড্রোজেন যে ডাবল বন্ড যে আছে, এই ডাবল বন্ডের দুই জায়গাতে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তোমরা পরে দেখবা আমি যখন অ্যালকিনের বিক্রিয়া করব, অ্যালকিনের বিক্রিয়ার মধ্যে কিন্তু এ আবার পড়ে যাবে, অ্যালকিনের বিক্রিয়া। তখন আবার দেখবা যে আচ্ছা অ্যালকিনের বিক্রিয়া এইটা কি ইলেকট্রোফিলিক বিক্রিয়া? হ্যাঁ ইলেকট্রোফিলিক বিক্রিয়া। তখন কিন্তু এটা আবার রিলেট করতে পারবা। প্রথমে আগে চিন্তা করো যে অ্যালকিন, এখানে CH ডাবল বন্ড CH2 আছে, এখানে একটা হাইড্রোজেন যদি প্রবেশ করে তাহলেই কিন্তু CH3 বন্ড CH
CH2 বন্ড হচ্ছে CH3, মানে তোমার প্রোপিন থেকে কিন্তু প্রোপেন তৈরি হচ্ছে, প্রোপিন থেকে প্রোপেন তৈরি হচ্ছে। তো এইখানকার যে টেম্পারেচারগুলা মানে ভিন্ন ভিন্নর জন্য ভিন্ন ভিন্ন হয়। যেমন এইটা নিকেলের ক্ষেত্রে 180 থেকে 200-র মতো হয়, প্লাটিনামের ক্ষেত্রে কম টেম্পারেচারেই হয়ে যায়। তাই তুমি এগুলোর ক্ষেত্রে তুমি ডেল একটা টেম্পারেচার তুমি দিয়ে দিবা। কথা কি বুঝছো? যে নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম এই জিনিসগুলো দিলে তুমি কিন্তু আসলে অ্যালকেন পেয়ে যাবা। আচ্ছা, তোমাদের কি মনে হয় যদি আমি মনে করো অ্যালকাইন বলি, মনে করো যে সেম অ্যালকাইন মানে CH3 C ট্রিপল বন্ড CH, মনে করো তোমাকে আমি বললাম প্রোপাইন আছে, প্রোপাইনের সাথে আমি হাইড্রোজেন যোগ করে লিখলাম, একই কথাই বললাম যে নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম দিলাম। বলো তো এখানে তোমরা একটু সবাই অ্যান্সার দিবা, হ্যাঁ মানে সবাই একটু অ্যান্সার দিবা যে এইখানে কি হবে, এইখানে কি তোমার মানে প্রোপিন হবে নাকি এ নাম্বার অপশন হচ্ছে প্রোপিন, বি নাম্বার অপশন হচ্ছে প্রোপেন, কোনটা হবে? 1 নাম্বার হবে নাকি 2 নাম্বার হবে? কে বলতে পারবা বলো? কি মানে এগুলো 9-10-এর জিনিস, কিন্তু তুমি তারপরও একটু দেখো যে তোমাদের মনে আছে কিনা। বলো তো এটা কি প্রোপিন হবে নাকি প্রোপেন হবে? একটু বলো তো, প্রোপিন হবে নাকি প্রোপেন হবে? কি মনে হচ্ছে? আচ্ছা, সবারই অ্যান্সার হচ্ছে এ নাম্বার, যেটা সবারই ভুল। এখানে হবে হচ্ছে প্রোপেন। একটা জিনিস মনে রাখবা, জৈব যৌগের ক্ষেত্রে মানে মানে এই সমতা করা মুখ্য বিষয় না। মানে অনেকেই মনে করে যে যে ভাইয়া আপনি যদি প্রোপাইনের সাথে 1 অণু হাইড্রোজেন দেন তাহলে প্রোপিন হবে, 2 অণু হাইড্রোজেন দিলে প্রোপেন হবে। মানে বিষয়টা এরকম, ওরা চিন্তা করে এরকম, তোমার কাছে প্রোপাইন আছে আর টুপ করে হাইড্রোজেনকে 1 অণু ফেলাই দিবা, 2 মোল ফেলানো যাবেই না, ফেলাইলেই ওটা প্রোপেন হয়ে যাবে। তুমি কি এইভাবে করে বিক্রিয়া করাবা নাকি গ্যাস চালনা করবা? হাইড্রোজেন গ্যাস ওইভাবে করে বিক্রিয়া হয়? বিক্রিয়া সবসময় এটা প্রোপেন হবে। এটা তুমি সমতা করো বা না করো, এইটা অল টাইমই কি হবে বলো তো? এটা অল টাইমই কিন্তু তোমার প্রোপেন হবে। তোমাকে যদি এটাকে প্রোপিন বানাইতে হইলে এখানে প্রভাবক বিষ দিতে হবে। এই প্রোপাইন থেকে তোমাকে যদি প্রোপিনে থামতে হয়, প্রভাবক বিষ হচ্ছে বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট। যেমন প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেট অথবা ক্যালসিয়াম কার্বনেট, এরা হচ্ছে প্রভাবক বিষ। এই প্রভাবক বিষ দিলেই কেবলমাত্র কি হবে বলতো? ডাবল বন্ডে যেয়ে থামবে। এইটা কিন্তু এখানে সমতাকরণের উপরে কিছু ডিপেন্ড করে না। এখানে একটা আছে নাকি 2টা আছে এটার উপরে তুমি কখনোই ডিপেন্ড করবা না, কারণ জৈব যৌগের সমতাকরণ ইম্পর্টেন্ট বিষয় না। সমতা থাকতেও পারে, নাও থাকতে পারে। কথা বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝছো? এখানে মেইন বিষয় হচ্ছে প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট, এরা হচ্ছে প্রভাবক বিষ। এই প্রভাবক বিষটা কি করে? এই প্রভাবক বিষটা হচ্ছে একবার ডাবল বন্ড ট্রিপল বন্ডকে ভাঙার পরে, একবার বন্ড ভাঙার পরে আর ভাঙতে দেয় না। হ্যাঁ, এইটা আর ভাঙতে দেয় না। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এটার কাহিনী কিন্তু এখানে তোমার সমতা করতে গেলে এটা 2 দিতে হবে, সেটা বিষয় আলাদা। কিন্তু তোমার মাথায় রাখতে হবে, এখানে যদি তোমার পরীক্ষায় এরকম করে অনেক সময় দেওয়া থাকে, পরীক্ষার মধ্যে এরকম করে দেওয়া আছে, মানুষজন তো সমস্যাটা তো এই জায়গাতেই বুঝো নাই। সমস্যাটা কোথায় বুঝো নাই? তোমার যদি কোনোদিন পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসে, ধরো এরকম করে কোশ্চেন একটা আসলো, দিয়া হোয়াট চিহ্ন দেওয়া থাকলো, তখন তোমাকে নিজ দায়িত্বে এখানে 2 বসাইতে হবে। নিজ দায়িত্বে, মানে স্যারদের দায়িত্ব না এখানে 2 বসানো, তোমাকে নিজ দায়িত্বে 2 বসায় এখানে প্রোপেন বানাইতে হবে। এই কথা কি বুঝছো কি বুঝো নাই? আর যদি এখানে নিজ দায়িত্বে 2 বসায় তোমাকে প্রোপেন বানাইতে হবে। প্রশ্ন তো দিছে এখানে 2 নাই। এই কথাই বুঝছো? কথা কি ক্লিয়ার হইছো? মানে আর যদি তোমার এখানে প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট থাকে, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট থাকলে কি হবে? প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট থাকলে তোমার জাস্ট একটা হাইড্রোজেন, 1 অণু হাইড্রোজেনই যুক্ত হবে, তোমার আসলে প্রোপিন তৈরি হবে। এই ক্ষেত্রে প্রোপিন তৈরি হবে যদি প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট প্রভাবক বিষ যদি থাকে। এই কথা ক্লিয়ার? বুঝছো? সবাই পারবা? হ্যাঁ, প্রভাবকের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, লিন্ডার ক্যাটালিস্ট, ভেরি গুড।
ওকে, এটাকে আমরা আবার যখন এই ক্যাটালিস্টটাকে আবার আমরা রোজেনমুন ক্যাটালিস্টও বলে, আমাদের লিন্ডার ক্যাটালিস্ট বলে, আবার রোজেনমুন ক্যাটালিস্টও বলে। এগুলো আমরা নাম শিখবো পরে, এখন কঠিন কঠিন নাম আমি তোমাদেরকে বলবো না। তবে মানে ওইটা যখন তোমাদের ওই যে রোজেনমুন বিক্রিয়া যখন পড়াবো তখনও দেখবা প্যালাডিয়াম বেরিয়াম সালফেটে অ্যালডিহাইড বানাচ্ছে, হ্যাঁ ওই জিনিসটা। তো ঠিক আছে, তোমরা বুঝে গেছো। তাহলে অ্যালকিন থেকেও যেমন তৈরি করা যায়, অ্যালকিন থেকেও যেমন তৈরি করা যায়, অ্যালকাইন থেকেও তৈরি করা যায়, কিন্তু জিনিসটা অ্যালকিন এবং অ্যালকাইন দুইটার ক্ষেত্রে নিকেল প্যালাডিয়াম দিলেই অ্যালকেন হবে। যদি বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট দাও তখন কিন্তু অ্যাকচুয়ালি কি হবে বলো তো, অ্যালকিন হয়ে যাবে। ওকে, এইবার আসো উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া, আচ্ছা উডস বিক্রিয়ার ক্ষেত্রে বিষয়টা কিরকম, উডস বিক্রিয়াটা দেখো। উডস বিক্রিয়ার সাধারণ নিয়মটা হচ্ছে এরকম যে তোমার কাছে যদি অ্যালকাইল হ্যালাইড থাকে, অ্যালকাইল হ্যালাইড থাকে, তাহলে এর সাথে তুমি যদি সোডিয়াম যুক্ত করো, হ্যাঁ, এবং শুষ্ক ইথারে যদি যুক্ত করো, মানে বিষয়টা খুবই নর্মাল বিষয়। মানে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে আর আর প্লাস হচ্ছে NaX তৈরি হয়। আবার বলছি মানে মানে এইটা কিন্তু তাদের দায়িত্ব না, তুমি সমতা করতেও পারো, এখানে 2 এখানে 2 এখানে 2, এই সমতা বিধান করা না করার উপরে কিন্তু নাম্বার কাটা যায় না। এটা আবার বলে দিচ্ছি, জৈব যৌগে সমতা করা না করার উপরে কিন্তু নাম্বার কাটা যায় না। এই 2টা যদি কেউ নাও দেয়, এই 2গুলা যদি কেউ না দেয়, তার কোনো সমস্যা নাই, সে কিন্তু ফুল মার্ক পাবে। এই কথা কি বুঝছো? কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ, তুমি তোমার সুবিধার্থে আরো বেটার হইলো যদি তুমি সমতা বিধান করো, আর একটু বেটার হইলো, কোনো সমস্যা নাই। এইটার প্রথম কথা যে এটার আসলে প্রসিজিওরটা কি, এটা আসলে কি প্রসেসে ঘটে। আচ্ছা, প্রসিজিওরটা যেটা সেটা হচ্ছে এটা যেই প্রসিজিওরে ঘটে সেটার নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল প্রসিজিওর। তোমরা কি এই নামটা শুনছো? ফ্রি রেডিক্যাল নামটা শুনেছো? ফ্রি রেডিক্যাল, একটু সবাই কমেন্ট করো তো, ফ্রি রেডিক্যাল নামটা শুনেছো কিনা? ফ্রি রেডিক্যাল নামটা শুনেছো কিনা? ইয়েস অর নো? ফ্রি রেডিক্যাল নামটা কি শুনেছো? আচ্ছা দেখো, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, অনেকেই তোমরা শুনেছো। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, আমি তোমাদেরকে বললাম না, আমি সাধারণত বিক্রিয়ার ক্রিয়া কৌশল মানে পড়ানোর সময় এইটা একটু আগেই বলে রাখি সাধারণত। তবে তোমাদের জন্য আমি একটু আলাদা করে এটাকে পরে পড়াচ্ছি, কোনো প্যারা নাই, আমি জাস্ট একটু বলে রাখি। ধরো আমাদের ভাঙ্গনগুলা, মনে করো এ আর বি মনে করো একটা বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, একটা বিক্রিয়া অংশগ্রহণ করবে। তো এইটা দুই প্রকারে ভাঙতে পারে। একটা ভাঙতে পারে এরকম যে দেখা গেল যে কোনো একটা, দেখা গেল যে এই দুইটার মধ্যে যার তড়িৎতা বেশি, সে কি করলো, সে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে সে মাইনাস হয়ে গেল, আর যার কম তার থেকে যেহেতু এখান থেকে যদি ইলেকট্রন চলে গেছে সে প্লাস হয়ে গেল। এইটা একটা প্রসিজিওর, যেটাকে বলা হচ্ছে বিষম ভাঙ্গন। এটাকে কি বলে বলতো? বিষম ভাঙ্গন। এবং বিষম ভাঙ্গনের ফলে কার্বন আয়ন এবং কার্বোক্যাটায়ন বা কার্বানায়ন এবং কার্বোক্যাটায়ন তৈরি হয়, ঠিক আছে, বা কার্বনিয়াম আয়ন আর কার্বানায়ন তৈরি হয়। সেগুলো পরে আসবো আমরা এই বিষম ভাঙ্গন। আরেকটা ভাঙ্গন আছে হচ্ছে সুষম ভাঙ্গন। সুষম ভাঙ্গন মানে কি, যদি মনে করো এ আর বি এমন ভাবে করে ভাঙলো যে এইখানে এইখানে যে বন্ডটা আছে, বন্ড মানে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন শেয়ার করছে, দুইটা ইলেকট্রন। এই শেয়ারকৃত ইলেকট্রন এ এবং এ দুইজনই এমন ভাবে করে ভাঙলো, শেয়ারকৃত ইলেকট্রন এ এবং বি দুইজনই পেয়ে গেল। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো তোমাকে আমি যদি বলি যে এইখানে আছে ক্লোরিন, এইখানে আরেকটা বন্ড আছে ক্লোরিন, তোমাকে যদি আমি বলি যে এমন ভাবে যদি ভাঙে যে এ যে শেয়ার করছে ইলেকট্রনটা, তাহলে ক্লোরিন এবং এইখানে এইভাবে করে যে দিলাম যে এও এই ইলেকট্রনটা পাইলো, এও এই ইলেকট্রনটা পেলো, একটা একটা করে ইলেকট্রন পাইছে, এই জিনিসগুলাকেই বলা হয় কি বলতো? ফ্রি রেডিক্যাল। এই কথা কি বুঝছো? ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যালগুলা কি থাকে? খুবই সক্রিয় থাকে।
খুবই সক্রিয় থাকে। খুবই সক্রিয় থাকে কেন? কারণ দেখো এরা কিন্তু কোনো অণু গঠন করে নাই। মানে কোনো একটা জিনিস যদি স্বাধীন অবস্থায় যদি থাকতে চায়, যে মনে করো একটা জিনিসের যদি স্থায়ী অবস্থা যদি তুমি রাখতে চাও তাহলে অবশ্যই তাকে অণু অবস্থায় থাকতে হবে, কিন্তু এটা কিন্তু পরমাণু অবস্থায় আছে। এটা কিন্তু জাস্ট একটা ফ্রি রেডিকেল, মানে এটা একটা মানে এটা কিন্তু একটা মানে পরমাণু আকারে আছে, তাই এরা অনেক পরিমাণে বেশি সক্রিয় হয়। এই বেশি সক্রিয় হওয়ার ফলে এরা আরেকটা ফ্রি রেডিকেলের সাথে বন্ধন গঠন করে। তো দেখো কিরকম হয়, মনে করো তুমি এইখানে খেয়াল করো, এইখানে আছে আর এক্স আর এইখানে আছে এনএ। ভালো করে বুঝো, আর এবং এক্স তুমি বলবা যে আর এক্স এর সাথে আমার এখানে আসছে এনএ। এখন খেয়াল করো এনএ যে আসলো, তুমি আমাকে বলো তো যে এনএ এর পারমাণবিক সংখ্যা কত? 11। তার মানে 2, 8 এবং 1 সর্ববহিস্থ স্তরে একটা আছে। তাহলে বলো তো এই যে একটা যে আছে এর তাহলে মানে এই একটা দিয়ে দিলেই সে কি করবে? নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করবে। তাহলে এ আসলে একে কি প্রিফার করবে? একে দুইটা ইলেকট্রনই নিয়ে আসা প্রিফার করবে নাকি একটা ইলেকট্রন নিয়ে আসা প্রিফার করবে? এ বলবে যে না, তুমি আমি আর একটা ইলেকট্রন নিয়ে আসো, সেই একটা ইলেকট্রনের সাথে আমরা আসলে আদান প্রদান করব, সেই একটা ইলেকট্রন নিয়ে আমরা আসলে আদান প্রদান করব। এইভাবে করে যখন ভাঙে তখন আর ফ্রি রেডিকেল এবং এক্স ফ্রি রেডিকেলটা তৈরি হচ্ছে, এবং এক্সটা আলটিমেটলি NaX তৈরি করতেছে এবং আর ফ্রি রেডিকেল একটা থেকে যায়। এই আর ফ্রি রেডিকেল যখন এখানে অনেকগুলো থেকে যায়, এখান থেকে একটা আর এক্স থেকে একটা আর ফ্রি রেডিকেল, আবার আরেকটা আর এক্স থেকে আরেকটা আর ফ্রি রেডিকেল, এরকম করে অনেক আর ফ্রি রেডিকেলগুলো থাকতে থাকে। আমি বলছি ফ্রি রেডিকেলগুলো অনেক বেশি সক্রিয়, তাই দুইটা ফ্রি রেডিকেল একত্রিত হয়ে আর তৈরি করে। এইটাই হচ্ছে তোমার উডস বিক্রিয়ার মেইন কাহিনী, ফ্রি রেডিকেল দিয়ে যুক্ত হওয়া। এটাই হচ্ছে উডস বিক্রিয়ার মেইন কাহিনী। কি হয় আবার বলছি, এখানে নর্মালি মানে ছোটভাবে করে বললে বিষয়টা এখানে ফ্রি রেডিকেল তৈরি করে। তাহলে আর ফ্রি রেডিকেল আর এনএটা এক্স এর সাথে যুক্ত হয়ে NaX তৈরি করে, এই যে আর ফ্রি রেডিকেল আরেকটা আর ফ্রি রেডিকেলের সাথে আর তৈরি করে। তো এটা যদি আমি যে কোনো একটা প্রসিডিওর আমি যদি বলি, মনে করো তোমার কাছে আছে CH3 মনে করো Cl প্লাস Na, এইটার সাথে মনে করো আমি তোমাকে দিলাম শুষ্ক ইথার, তাহলে কি রকমের হবে খেয়াল করো। যে আমরা এইখানে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখানে এই ফ্রি রেডিকেলটা আবার এই সেম আরেকটা ফ্রি রেডিকেলের সাথে CH3 মানে ইথেন তৈরি করতেছে। তাহলে এখানে ছিল মানে মিথাইল ক্লোরাইড, সেটার সাথে সোডিয়াম যুক্ত করে তোমার শুষ্ক ইথারে তোমার কিন্তু তৈরি করতেছে কি বলো দেখি? তৈরি করছে হচ্ছে তোমার ইথেন। এখন তোমরা অনেকেই বলতে পারো যে অনেকেই বলতে পারো যে কিভাবে কেন শুষ্ক ইথার নেওয়া হচ্ছে? কারণ এখানে যদি মানে পানি থাকে তাহলে পানির মধ্যেও যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেইটার কারণে কিন্তু এই যে তোমার মনে রাখতে হবে এখানে কিন্তু এই যে সোডিয়াম যে আছে, সোডিয়ামের সাথে পানির একটা বিক্রিয়া হয়ে যাবে। তাহলে পানি যেহেতু বিক্রিয়া হয়ে যাবে, যেখানেই তোমার সোডিয়াম ব্যবহার করা হয় বা সক্রিয় ধাতুগুলো ব্যবহার করা হয় যাতে পানি ওখানে থাকতে না পারে, তাই শুষ্ক ইথার ইউজ করা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এইটা প্লাস হচ্ছে আমাদের এখানেও 2 আসবে, প্লাস হচ্ছে তোমাদের NaCl। আচ্ছা, তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, তোমরা একটু আমাকে বলো তো, যদি আমি তোমাদেরকে বলি যে CH3Cl, তোমাদের কাছে কি মনে হয় এই বিক্রিয়াটা নিজেরা পারবা কিনা? একটু সবাই দেখো, একটু নিজেরা ট্রাই করো, তাহলে তোমাদের কিন্তু কনসেপ্ট আরো অনেক ক্লিয়ার হবে। মনে করো CH3I প্লাস CH3 CH2 CH2I প্লাস Na, এরকম যদি কিছু দেওয়া থাকে, এরকম শুষ্ক ইথারে যদি দেওয়া থাকে, বলো তো তাহলে কিরকম হবে? কি মনে হচ্ছে কিরকম হবে? একটু নিজেরা ট্রাই করো, দেখো পারো কিনা, উডস বিক্রিয়াটা নিজেরাই করতে পারছো কিনা। তোমাদের ওই যে জিনিসগুলা বললাম, তোমার কিন্তু এত কথা মাথায় রাখার বিষয় না। আমি এমনও কিছু কথা বলি, আমার ক্লাসটা ধারাবাহিকভাবে তুমি যদি করো, এমনও কিছু কথা বলি, আমি জানি যে তুমি মনে রাখতে পারবে না ফ্রি রেডিকেলের কথাটা, কিন্তু বলে রাখছি একটু মাথায় হিট করবে। আবার ভিডিওটা দেখবে, একটু মাথায় হিট করবে, কিন্তু তোমার উডস বিক্রিয়াটা তোমাকে আরেকবার মনে রাখতে হবে যে হ্যাঁ, উডস বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুত করা হয়। ঠিক আছে, ওকে। একটু আমাকে বলো তো এটা কি হতে পারে?
প্রথম কথা খেয়াল করো, প্রথম কথা এইখানে ফ্রি রেডিক্যাল তৈরি করবে CH3 একটা ফ্রি রেডিক্যাল, আর একটা হচ্ছে CH3 CH2 একটা ফ্রি রেডিক্যাল। তাহলে আমি কি বলছি, ফ্রি রেডিক্যালগুলো নিজেদের মধ্যে যৌগ গঠন করে। তাহলে যেই CH3 একটা ফ্রি রেডিক্যাল যে তৈরি করছে, সেইটা আরেকটা CH3 ফ্রি রেডিক্যালের সাথে কি তৈরি করবে বলতো, ইথেন তৈরি করবে। তাহলে এইটা একটা তৈরি করলো ইথেন, মানে একটা CH3 আরেকটা CH3 এর সাথে ইথেন তৈরি করলো না? আচ্ছা করলো। এইখানকার যে ফ্রি রেডিক্যালটা আছে, সে নিজের আরেকটা ফ্রি রেডিক্যালের সাথে, এখানে যদি 3টা কার্বন আছে তাহলে 6টা কার্বন তৈরি করবে, যে CH3 CH2 CH2, এরকম আরো 3টা, মানে CH2 CH2 CH3, 6টা কার্বন বিশিষ্ট তৈরি করলো, মানে আমাদের হেক্সেন তৈরি করলো, রাইট? আবার দেখো এইখানে যে ফ্রি রেডিক্যালটা আছে, এই ফ্রি রেডিক্যালটা এই ফ্রি রেডিক্যালের সাথেও কিন্তু একটা যৌগ গঠন করবে, অর্থাৎ এইখানে একটা, এখানে 3টা মিলে কিন্তু চারটার একটা অ্যালকেনও তৈরি করবে, CH3 CH2 CH2 CH3, মানে বিউটেনও তৈরি করবে, বিউটেন তৈরি করবে। এবং তার সাথে কি হবে বলো দেখি, তার সাথে আমাদের NaIটা তৈরি হচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? ক্লিয়ার বুঝছো? তাহলে এখানে আমাদের একটা তৈরি করতেছে ইথেন, এর ডাবল ইথেন, মানে এটা একটা আছে 2টা করলো, এর 3টা আছে 6টা করলো হেক্সেন, আবার এখানে একটা আর এখানে 3টা মিলাই হচ্ছে কিন্তু 4টার বিউটেন করলো। সবাই বুঝছো কি বুঝো নাই? ইজ ইট ক্লিয়ার? এইভাবে করে যদি পড়াশোনা করো তাহলে তুমি ডিইউ, বুয়েট, ডিএমসি এগুলার জন্য তুমি আগায় থাকবা, ঠিক আছে? মেডিকেলের জন্য তুমি আগায় থাকবা, হ্যাঁ, বুয়েটের জন্য তো অনেক আগায় থাকবা, যে এইভাবে পড়াশোনা করো। আর যদি খালি 9-10 মতো করে পড়াশোনা করো, এইটার মাধ্যমে উচ্চতর অ্যালকেন প্রডিউস হয় এবং এইটা ডাবল হয়ে যায়, এইটুকুই যদি পড়াশোনা করো, এইভাবে করে পড়াশোনা করে কিন্তু তুমি আগাইতে পারবা না, খুব বেশি আগাইতে পারবা না। কথা কি বুঝছো? তাহলে ওই ক্লাস 9-10 বেশি কি থাকবে? এইভাবে করে যদি পড়াশোনা করো তাহলে তুমি একেবারেই বুয়েটের সহকারে প্রিপারেশন কিন্তু তোমার হবে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইবার দেখো, এইবার হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে যেই বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় তাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। আচ্ছা, প্রথম কথা বলতো, উডস বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কি পাইলো বলতো? কার্বন সংখ্যা বৃদ্ধি হলো। কার্বন সংখ্যা হচ্ছে বৃদ্ধি পায়, মানে কার্বন সংখ্যা বৃদ্ধি পায় উডস বিক্রিয়ার মাধ্যমে, কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া। এই উডস বিক্রিয়াটা কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া, তাই না? কার্বন সংখ্যা এর মাধ্যমে বৃদ্ধি পায়। সঙ্গে সঙ্গে কার্বন সংখ্যা হ্রাসের বিক্রিয়া চলে আসছে। কার্বন সংখ্যা হ্রাস, কার্বন সংখ্যা যেটাতে হ্রাস পায়, কার্বন সংখ্যা যেটাতে হচ্ছে হ্রাস পায়। খেয়াল করো, তাহলে আমাদের এইখানে আমরা যদি চিন্তা করি যে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, নরমালি সবচেয়ে কমন যে বিষয়, মানে তুমি এটাকে আমি অনেক সময় বলি ন্যাও কণা বিক্রিয়া। ন্যাও কণা বিক্রিয়া। আচ্ছা, ন্যাও কণা কেন? NaO তে ন্যাও, COO তে কণা, ন্যাও কণা বিক্রিয়া। এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে, তোমাকে আমি যদি বলি, দেখো যে RCOONA, আগে দেখো এই বিষয়টা দেখো, এটা জিনিসটা কি আসলে, এটা কি লিখছি এটা তো জানা দরকার। আচ্ছা, কি জানা দরকার? ভালো করে আমরা আগে জানি। আমি জানি যে তোমাদের মধ্যে থেকে এগুলা বুঝতে তোমাদের সমস্যা হবে। আচ্ছা, তোমরা আমাকে বলো COOH, মানে এইভাবে করেই লিখি, আর গাঠনিক সংকেত এইভাবে করেও লিখতে পারি, অথবা COOH এইভাবে করেও লিখতে পারি। এটা আসলে কি বলতো? কার্বক্সিল মূলক, তাই না? এটা কি মূলক? এটার নাম হচ্ছে কার্বক্সিল মূলক। এটার নাম হচ্ছে কার্বক্সিল। মূলকটার নাম কি? কার্বক্সিল মূলক। এই কার্বক্সিল মূলক কি যে কোনো জৈব অ্যাসিডের মধ্যে থাকে। কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের মধ্যে কি থাকে বলতো? কার্বক্সিল মূলকটা থাকে, মানে COOH থাকে। তো প্রথমে একটা জিনিস দেখো, COOH এর জায়গায় আমরা মনে করো, আমরা তোমাকে যদি বলি যে HCl, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তুমি যদি এখানে লবণ বানাইতে চাও
তাহলে বলো তো এই এইচ এর জায়গায় কি চলে আসবে বলো তো, এনএ চলে আসবে, বা একটা একটা কি চলে আসবে, ধাতু। তাহলে NaCl-টা কি হলো, সোডিয়াম ক্লোরাইড। তার মানে এটা ছিল একটা অ্যাসিড, এটা হয়ে গেল কি একটা সল্ট বা লবণ। ক্লিয়ার, বুঝছো? তাহলে কোনো একটা সল্ট বা লবণ করতে গেলে তোমার আসলে কি লাগে? তোমার যেটা লাগে সেটা হচ্ছে হাইড্রোজেন একটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হওয়া লাগে, তাহলে সেটা কি সল্ট হয়ে যায়। সেরকম একটা কার্বক্সিলিক অ্যাসিড যদি বলি, যেটা কি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কার্বক্সিল মূলক, তার মানে RCOOH, এইটার যদি কথা বলি, এইটা তো একটা জৈব অ্যাসিড, ঠিক আছে, RCOOH, এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। তাহলে এর যদি তুমি লবণ তৈরি করতে চাও, তাহলে এই জায়গায় এই যে এইচ এর জায়গায় একটা কি চলে আসবে বলতো, একটা ধাতু চলে আসবে। তাহলে এইটাই হচ্ছে জৈব অ্যাসিডের কি, জৈব অ্যাসিডের হচ্ছে মনে করো একটা লবণ। এটা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ একটা তৈরি হয়েছে। কথা বুঝছো কি বুঝো নাই? এটা জৈব অ্যাসিডের কি লবণ, জৈব অ্যাসিডের একটা সোডিয়াম লবণ তৈরি হয়েছে। তো এই আর কি বিষয়টা, যে কিভাবে করে লবণটা তৈরি হয়, মানে হাইড্রোজেনের জায়গায় একটা যদি ধাতু চলে আসে, হাইড্রোজেনের জায়গায় যদি একটা ধাতু চলে আসে তাহলেই লবণ হয়। ওই যে আগের মতোই তোমাকে যদি আমি বলি, আমি যদি বলি নাইট্রিক অ্যাসিড তো অ্যাসিড, তাহলে এইটা গেল অ্যাসিড, তাহলে এর লবণ হইলে কি হবে, মনে করো আমি দিলাম যে পটাশিয়াম নাইট্রেট, তাহলে এই হাইড্রোজেনের জায়গায় কি আসলো, সোডিয়াম চলে আসলো, পটাশিয়াম চলে আসলো, তাহলে সেটা কি হয়ে যাবে, সল্ট বা লবণ হয়ে যাবে, তাই না? বুঝছো তো নাকি? বুঝছো কাহিনী, বুঝলা? এ পর্যন্ত বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত যদি বুঝে থাকি, আমরা একটু দেখি যে এইবার দেখো, ভালো করে বুঝো। আচ্ছা, তোমার কাছে যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে RCOOH, এটা যদি থাকে, অথবা তোমার যদি কার্বক্সিলিক অ্যাসিডের একটা সোডিয়াম লবণ যদি তোমার কাছে থাকে, যে কোনোটা থাকতে পারে, উভয় ক্ষেত্রেই তুমি যদি এর সাথে কি যোগ করো জানো, এর সাথে তুমি যদি NaOH এবং CaO, যেটা এই মিশ্রণটাকে বলা হয় হচ্ছে সোডা লাইম, NaOH এবং CaO, এই যে মিক্সচারটা, এটাকে আমরা বলি হচ্ছে সোডা লাইম। তুমি যদি সোডা লাইম যুক্ত করো, সোডা লাইম যুক্ত করলে কি হবে দেখো, মানে NaOHটা বিক্রিয়া করে, আর ক্যালসিয়াম অক্সাইডটা শুষ্ককরণ হিসাবে প্রভাবক হিসাবে কাজ করে, তাহলে কি বলেছিলাম দেখো, এটা হচ্ছে লবণ, এটাই লবণ, এইটাই মূলত বিক্রিয়া করে, কি হয় এই যে দেখো ন্যাও কণা, NaO তে ন্যাও, আর এখানে আছে COO তে কণা, এই দুইটা একত্রিত হয়, ন্যাও কণা একত্রিত হয়, আর ন্যাও কণাটা বাদ দিলে থাকে RH, এই RHটা হয়, আর ন্যাও কণা মিলে Na আছে দুইটা আর CO3 একটা মিলে Na2CO3 তৈরি করে, এটা থেকে অ্যালকেন প্রডিউস করা হয়। কথা কি বুঝছো? সবাই কি বুঝছো? এটা কি বুঝলা? কাহিনী ক্লিয়ার? ওকে, তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। বলো তো কার্বনের সংখ্যা এখানে কয়টা ছিল? এইখানে যে কার্বন, এইখানে জয়টা কার্বন ছিল, এই একটা কার্বন কিন্তু কার্বন ডাই অক্সাইড আকারে বা কার্বনের আকারে বের হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, যখন এখানে তুমি অ্যাসিড নিবা, এখানে যদি তুমি জৈব অ্যাসিড নাও, জৈব অ্যাসিড নিলে যেই কাহিনীটা ঘটবে, খেয়াল করো, মনোযোগ দাও, এই যে তোমার এইখানে RH এর সাথে Na2CO3 এবং তার সাথে এক্সট্রা ভাবে করে পানি প্রডিউস হবে। বলতে পারবা এটা এই জিনিসটা সম্পর্কে তোমাদের কি মানে আসলে ধারণা আছে? মানে এই ক্ষেত্রে কেন পানি প্রডিউস হইলো, কেউ বলতে পারবা? এই ক্ষেত্রে পানি প্রডিউস হইলো না, কেউ বলতে পারবা? ইয়েস অর নো, আমি জানতে চাই। এটা কি বলতে পারবা? এটা কেন পানি প্রডিউস হলো, এটাতে কেন পানি প্রডিউস হলো না? আসলে ব্যাপারটা কি, আমি তোমাদেরকে একটু ভেঙে বলি, মানে কথাটা ভালো করে বুঝো। তোমাদেরকে এই জিনিসগুলো একটু ভেঙে দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, মনে করো এই যে বিক্রিয়াটা যে আছে, এই যে বিক্রিয়াটা দেখো, তুমি মানে পরে অ্যাসিডের বিক্রিয়া যে পড়বা, RCOOH এইটার সাথে যদি NaOH বিক্রিয়া করে, অ্যাকচুয়ালি
এইটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার। প্রথম ধাপে এই জায়গায় এনে চলে আসে, আর সি ও এনে চলে আসে, প্লাস আসলে এখানে একটা পানি আসে, ভালো করে বুঝো, প্লাস একটা পানি চলে আসে, ভালো করে বুঝো। সেকেন্ড কাহিনী হচ্ছে যদি এখন RCONA আছে, তুমি যদি RCON এর সাথে বিক্রিয়া দাও তাহলে কি জানি আমরা, সোডা লাইমের সাথে বিক্রিয়া দিলে জানি কি হয়, সোডা লাইমের সাথে বিক্রিয়া দিলে কি হয়, ওই যে নেওকণা বিক্রিয়া, এখানে কোনো পানির বিষয় নাই, জাস্ট RH প্লাস Na2CO3। এখন দেখো এই দুইটা যদি তুমি যোগ করে দাও, এই দুটো যোগ করে দিলে তুমি কি পাচ্ছ, এই দুটো যোগ করে দিলে তুমি যেই জিনিসটা পাচ্ছ, এইখানে এই যে RCONA এই পাশে আছে বাম পাশে, আর এখানে আছে ডান পাশে, এই দুটো কাটা চলে যাবে, তাই RCOH প্লাস NaOH, এখানে আসবে ক্যালসিয়াম অক্সাইড, RH প্লাস Na2CO3 প্লাস হচ্ছে পানি, এইভাবে করে এখানে পানি আসে। কিন্তু মনে রাখবা আমরা সাধারণত 2 নাম্বার বিক্রিয়াটা লিখি যেখানে কোনো পানির বিষয় নাই। এই কথা কি বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝছো? কাহিনী কি বুঝলা? আমরা যদি 2 নাম্বার বিক্রিয়াটা লিখি, এই যে 2 নাম্বার মানে কি, এই যে এইটা এই যে লবণটা, যে লবণ প্লাস এটা যদি লিখি, এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। যদি তুমি বিক্রিয়াটা জৈব অ্যাসিড থেকে আনো, জৈব অ্যাসিডের যখন তুমি বিক্রিয়া দিবা তখন আসলে এই যে আমি একটু ভেঙে দিছি জিনিসটা, জৈব অ্যাসিড দিলে কিন্তু জৈব অ্যাসিড প্লাস যখন তুমি সোডা লাইম দিবা তখন কিন্তু এক্সট্রা ভাবে করে তোমাকে পানি দিতে হবে। সবাই কি বুঝছো? এটা কিন্তু মারাত্মক ধরনের ভুল অনেকে করে। কি অনেকে এই জিনিসটা করে যে এইটা রাখে যে এই জায়গায় পানি টানি দিয়ে দেয়, এটা পানি দিলে কিন্তু এখানে হবে না। সবাই ক্লিয়ার হইছো? সবাই ক্লিয়ার? বুঝেছো? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। সবাই বুঝছো কিনা তোমাকে জানাও। তাহলে দুইটা জিনিসই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যদি জৈব অ্যাসিড দেই এক্সট্রা ভাবে করে পানি হবে, কিভাবে পানি হলো বুঝছো না? কিভাবে পানি হবে বুঝছো তো? প্রথম ধাপে এইটা তুমি অ্যাসিডের বিক্রিয়া যখন পড়াবো দেখবা, অ্যাসিডের প্রথম যে বিক্রিয়া, অ্যাসিডের বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট টেস্ট আছে, তার সবগুলোর ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম লবণ তৈরি হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড, কিছু কিছু ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড পানি, কিছু কিছু ক্ষেত্রে পানি, কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন বের হবে। সবাই বুঝছো? ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার। তো আমার যতটুকু, আর ক্যালসিয়াম অক্সাইডটা কিন্তু এখানে ইভেন এই পানি, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা শুষ্ক কারক। তোমাকে যদি বলা হয় ক্যালসিয়াম অক্সাইডের কাজ কি, এখানে প্রভাবকটা অ্যাকচুয়ালি শুষ্ককরণ হিসাবে কাজ করে। তুমি যদি এই যে জৈব অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করাইলা, এখানে যে পানিটা আছে, পানিটা সে শুকায় ফেলে, কারণ ক্যালসিয়াম অক্সাইড কিন্তু একটা শুষ্ক কারক। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড কিন্তু একটা শুষ্ক কারক, তাই এইটা কিন্তু পানিটাকে শুকায় ফেলানোর জন্য কাজ করে। ঠিক আছে, ওকে। তো জিনিসগুলো আমার যতটুকু বলা, মানে বললে তোমাদের জন্য একটু কনফিউজড তোমরা কম হবা, আমি অতটুকুই বলবো। কারণ একেবারে যদি আমার পড়ানোর ইয়াটা তুমি দেখতে পারবা যে আমি এমনভাবে করে পড়াবো যাতে করে তুমি, এমনও কিন্তু আছে, মনে করো এইখানে আমি তোমাকে বলি, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। এই যে উডস বিক্রিয়া আছে, উডস বিক্রিয়ার মেকানিজম কিন্তু এত সহজ না। উডস বিক্রিয়ার মেকানিজম পুরাটাই আমি অ্যাডমিশন টেস্টে দেখাই, বুয়েট অ্যাডমিশন টেস্টে যারা তুকর ব্যাচে থাকে বিশেষ করে তাদের দেখাই। ইভেন এই জায়গায় কিভাবে করে প্লাটিনাম তারে, কেন এখানে প্যালাডিয়াম ইউজ করা বেশি ভালো, এখানে পরোসিটি কম থাকে, এই জিনিসগুলো আমরা ওখানে ইউজ করি। কিন্তু এখানে আমি তোমাদেরকে এত ডিটেলস বলতেছি না। কেন ডিটেলস বলতেছি না? তুমি এত কিছু মাথায় রাখলে তোমার এখন আসল জিনিসটা তোমার মাথায় থাকবে না। আমি তোমাদের ওই একজন কোশ্চেন করছিল যে একবারে ইঞ্জিনিয়ারিং সহ পড়ানো যাবে কিনা। ইঞ্জিনিয়ারিং সহকারে একবারে তোমার একাডেমিকে কখনোই পড়তে পারবে না এখন, কারণ তোমাকে আমি বলছি অ্যালডিহাইড কিটোনের ওই পিসিসি, মানে পিডিসি, তারপরে বিভিন্ন টাইপের, আমি যেমন অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি 20 প্রকারের প্রস্তুতি আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, আলোড়ন XYZ দেখবা। ওইটা একটা হচ্ছে তোমার মানে অ্যাডমিশন টেস্ট রিলেটেড একটা মানে ক্লাস। ওই রকম ক্লাস এখন করলে তোমার মাথার মধ্যে কিছুই ঢুকবে না। তোমাকে অবশ্যই এই জিনিসটা আগে তোমাকে অবশ্যই কাভার করতে হবে। এই লেভেলটা হইলে তোমার 75% কাভার হয়ে যাবে, লাস্ট 25% তুমি পরে কাভার করবা। কথাটা কি বুঝছো? তবে 75% কাভার করে আসতে হবে। 75% কাভার করে ফেলতে পারলে পরবর্তীতে তুমি 25% কাভার করতে পারবে। এবং আমি তোমাকে বলতেছি অ্যাডমিশন টেস্টের জন্য যে তোমাকে পেইড ব্যাচে, আমি বলবো যে হ্যাঁ পেইড ব্যাচে এসে ভর্তি হও, তার চেয়ে আমি তোমাদেরকে অবশ্যই আরো অনেক বেশি তুমি ফ্রি ক্লাসই পাবা।
যদি এমন হয় যে ক্লাস যদি পেইড ব্যাচে ভর্তি হওয়ার কথা বলবো বা ইয়া করবো, সেটা হইলে পরের বিষয়, কিন্তু আমার কথা হচ্ছে যে ফ্রিলি তুমি পাবা যেগুলা সেগুলাই পড়ে শেষ করতে পারবা না। ঠিক আছে, ওকে ওকে, আসো এখন আমরা স্টার্ট করি। আবার গ্রিগনার বিকারক থেকে, গ্রিগনার বিকারক জিনিসটা কি বলতো? গ্রিগনার বিকারক জিনিসটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটাকে বলে গ্রিগনার বিকারক। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটাকে বলা হয় হচ্ছে তোমার কি বলো দেখি, গ্রিগনার বিকারক। এটাকে বলা হয় গ্রিগনার বিকারক। আচ্ছা খেয়াল করো যে এই যে গ্রিগনার বিকারক যে আছে, এই গ্রিগনার বিকারক সম্পর্কে প্রথম কথা তোমাদের কাছে কি মনে হয়? গ্রিগনার বিকারকটা, এই গ্রিগনার বিকারক যে আছে এইটা কি এর স্থিতিশীলতা বেশি নাকি কম? কি মনে হয় এর স্থিতিশীলতা বেশি নাকি কম? তোমাদের কাছে কি মনে হয়? মানে তোমরা এই সম্পর্কে কি ধারণা পোষণ করো? গ্রিগনার বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার বিকারক বলা হয়, স্থিতিশীলতা কম নাকি বেশি, কি মনে হয়? যেহেতু তোমরা জানো যে গ্রিগনার বিকারক একটা খুবই ইম্পর্টেন্ট টাইপের বিকারক, তোমাদের কাছে কি মনে হয় আমি একটু জানতে চাই। গ্রিগনার বিকারক সম্পর্কে তোমাদের ধারণাটা কি মনে হচ্ছে, কি ধারণা পোষণ করতেছে এই সম্পর্কে? ওকে একটু বলো, তাড়াতাড়ি বলো, কি মনে হয় বেশি না কম? পোলার? কিসের পোলার? আমি বলছি বেশি না কম? অ্যান্সার হচ্ছে এটা কম। এটা হচ্ছে কি বলতো, কম। মানে একটা জিনিস খেয়াল করো, আমাদের সেই ধরনের জিনিসগুলাই বিকারক হিসাবে, এটা একটা বিকারক, বিকারক হিসাবে ইউজ হবে যেগুলোর স্থিতিশীলতা অনেক কম, মানে সহজেই এ ভেঙে যাবে। এমন কিছু যদি হয় অনেক বেশি স্থিতিশীল, ওকে ভাঙা অনেক বেশি কঠিন। যেমন অ্যালকেনের দেখবা বিক্রিয়া অনেক কম, কেন? অ্যালকেনের সবগুলো কি বন্ড বলতো? সিগমা বন্ড। সিগমা বন্ড থাকার ফলে তো অনেক বেশি শক্তিশালী, শক্তিশালী থাকার ফলে কি সিগমা বন্ড ভাঙা কঠিন, তার এর বিক্রিয়া অনেক কম। কিন্তু গ্রিগনার বিকারকের কাহিনী কি করছে? গ্রিগনার বিকারকে আর আর এক্স ছিল, এর মাঝখানে এমজি এসে যুক্ত হয়েছে, এমজি আসছে, মানে অ্যাকচুয়ালি মানে এটা কিভাবে প্রডিউস হয়? গ্রিগনার বিকারক কিভাবে প্রডিউস হয়? অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম, অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথারে যদি তুমি দাও, যেহেতু এটা একটা সক্রিয় ধাতু, শুষ্ক ইথারে দিলে আর এমজিএক্স প্রডিউস হয়। এটাকে আমরা কি বলতেছি বলতো? এটাকে বলি আমরা গ্রিগনার বিকারক। কথা বুঝছো? কথা কি বুঝছো? ক্লিয়ার? বুঝলা? বুঝছো না? আচ্ছা খেয়াল করো, এই যে গ্রিগনার বিকারক, গ্রিগনার বিকারকের মানে তোমাদের একটা মানে মজার বিষয় হচ্ছে, এই গ্রিগনার বিকারক সম্পর্কে তোমাদেরকে পরে আমি পড়াবো, অবশ্যই পড়তেই হবে। প্রথম কথা, এই গ্রিগনার বিকারকের সাথে, গ্রিগনার বিকারকের সাথে তুমি যে আর এমজিএক্স যে আছে এটার সাথে তুমি এইটা প্রথমত দুইভাবে যে মানে কিভাবে করে ভাঙে, এটা ভাঙে হচ্ছে আর মাইনাস আর এমজিএক্স প্লাস আকারে, আসলে ভাঙে আর মাইনাস আর এমজিএক্স প্লাস আকারে। আর মাইনাস আর এমজিএক্স প্লাস আকারে যেহেতু ভাঙে একটা গ্রিগনার বিকারক, তাই গ্রিগনার বিকারকের সাথে তুমি যদি কখনো পানি যোগ করো, আমরা সবাই জানি পানি ভাঙে হচ্ছে এইচ প্লাস আর ও এইচ মাইনাস আকারে, আর গ্রিগনার বিকারক ভাঙে হচ্ছে আর মাইনাস আর এমজিএক্স প্লাস আকারে। তাহলে বলো তো মাইনাসটা কার সাথে যুক্ত হবে? প্লাসের সাথে। আর প্লাসটা কার সাথে যুক্ত হবে? মাইনাসের সাথে। তাহলে আলটিমেটলি কি প্রডিউস হইলো? এই যে আর এর সাথে প্লাস যুক্ত হইলে কি হইলো? অ্যালকেন প্রডিউস হইলো আর এইচ, আর এমজি ও এইচ এক্স প্রডিউস করলো, এমজি ও এইচ এক্স প্রডিউস করলো। এটাই হচ্ছে তোমার কিন্তু গ্রিগনার বিকারক থেকে কিভাবে করে অ্যালকেন প্রডিউস করা যায়। তার মানে অ্যালকেনের মধ্যে তুমি যদি গ্রিগনার বিকারক যেটা নিবা সেই অনুপাতে তোমার আসলে অ্যালকেনটা প্রডিউস হবে। কথা কি বুঝছো? আবার ভালো করে বুঝো। মনে করো তোমার কাছে আছে CH3 CH2 MgI, ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তুমি এর সাথে পানি যোগ করলা, এর সাথে পানি যোগ করলা,
তুমি ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডে কি জানো, এইটুক কি বলতো মাইনাস, এইটুক কি বলতো প্লাস, আর এর মধ্যে কে প্লাস, এইচ প্লাস আর ও এইচ মাইনাস। তাহলে বলতো মাইনাসটা কার সাথে যুক্ত হবে, প্লাসের সাথে। তাহলে CH3 CH2 যে মাইনাস আছে তার সাথে এইচ প্লাস মিলে হচ্ছে CH3 প্লাস হচ্ছে MgOHI। ক্লিয়ার, বুঝেছো? বুঝছো? আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে একটা বিষয় আছে। গ্রিগনার্ড বিকারক সম্পর্কে আমি একটা মজার তথ্য দিব তোমাদেরকে। তথ্যটা দিয়ে রাখি, মানে দিলে কি হবে, পরবর্তীতে তোমরা মজা পাবা। গ্রিগনার্ড বিকারক নিয়ে একটা তথ্য যদি দেই, গ্রিগনার্ড বিকারক দিলে। আচ্ছা, তোমরা আগে এই তথ্যটা মনে রাখো, তোমাকে যদি তোমার কাছে কোনো যদি হাইড্রোকার্বন থাকে, মানে এই তথ্যটা একটু মনে রাখো। মনে না থাকলেও প্রবলেম নাই, যেগুলো আমি যতটুকু বলতেছি এগুলো যদি একটু ক্লাসটা ভালো করে যদি করো, হ্যাঁ, মানে একেবারে যে সব ঠোঁটস্থ করে এখনই রাখতে হবে তা না। তুমি যদি বুঝে যাও তুমি আরেকবার পড়বা, তাহলে যতটুকু মনে থাকবে পরের ক্লাসে আবার রিভিশন হয়ে যাবে। কেন, একই জিনিস বারবার করে আসবে। হাইড্রোকার্বনকে তুমি যদি জারণ করো, মনে রাখবা হাইড্রোকার্বনকে আংশিক জারণ করলে তুমি অ্যালকোহল পাবা। অ্যালকোহলকে তুমি যদি জারণ করো তুমি পাবা অ্যালডিহাইড বা কিটোন, এবং অ্যালডিহাইড বা হচ্ছে তোমার কিটোন। অ্যালডিহাইড বা কিটোনকে তুমি যদি জারণ করো তুমি পাবা হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এবং তার আর মানে জারণ করা পসিবল হয় না, এটা দহন করা যায়। এটার দহন করলে তুমি পাবা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এইটুক জিনিস আগে তুমি যদি মনে রাখো, এইটা জিনিস আগে মনে রেখে দাও যে জারণের একটা মানে ইয়ে আছে। যেমন এই জারণগুলো তুমি ক্লাস 9-10-এও পড়ছো। কি জারণ বলো তো? হাইড্রোকার্বন বলতে তুমি যদি অ্যালকিনের তুমি জারণ পড়ছো না? এই মনে আছে তোমাদের CH2 ডাবল বন্ড CH2 এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং KOH এর বিক্রিয়া করলে এখানে H2O এবং জায়মান অক্সিজেন হয়। এটা কিন্তু এক প্রকারের জারণ। ইথিলিন গ্লাইকল তৈরি হইতো। কি পরীক্ষা এটা ছিল মনে আছে তোমাদের? একটু আমি জানতে চাই। এটা ক্লাস 9-10-এ ছিল। কি পরীক্ষা? এই নামটা কি পরীক্ষা? তুমি দেখো, এটা ছিল হাইড্রোকার্বন, তৈরি হয়েছে অ্যালকোহল, ইথিলিন গ্লাইকল। এটা কি পরীক্ষা ছিল বলতো? বেয়ার পরীক্ষা। তার মানে একটা জিনিস বুঝতেছো যে হাইড্রোকার্বনের মৃদু জারণে কিন্তু কি হয় বলতো? মৃদু জারণে কিন্তু তোমার অ্যালকোহল হয়। অ্যালকোহলের আবার যদি তুমি জারণ করো অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়। যেমন 1 ডিগ্রির ক্ষেত্রে অ্যালডিহাইড পাওয়া যায়, 2 ডিগ্রি 3 ডিগ্রিতে কিটোন পাওয়া যায়। আবার অ্যালডিহাইড বা কিটোনে জারণ করলে কিন্তু তুমি জৈব অ্যাসিড পাবা। জৈব অ্যাসিডে জারণ করা যায় না, হ্যাঁ, জৈব অ্যাসিড কিন্তু তোমার হচ্ছে দহন করা যায়। দহন করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সবাই কি বুঝছো? ক্লিয়ার? মজার বিষয় এখন একটা খেয়াল করো, মজার বিষয়। এই সবাই বুঝছো? এই সবাই ক্লিয়ার হইছো? মজার বিষয় এখন খেয়াল করো, মজার বিষয়। আমি এখন তোমাদেরকে হঠাৎ করে গ্রিগনার্ড বিকারক পড়াইতে যে এটা কেন বললাম, মজার বিষয়টা খেয়াল করবা। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলে বলতে হবে তোমাদেরকে। গ্রিগনার্ড বিকারক করে কি জানো? এক ধাপ বিজারণ ঘটায়। তুমি যদি কোনোদিন গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া দাও পাবা জৈব অ্যাসিড বা তার 4টা জাতক আছে। 4টা জাতকের মধ্যে অ্যালকাইল মানে অ্যাসিড হ্যালাইড যেটা আছে, অ্যাসিড হ্যালাইড বা জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে তুমি অ্যালডিহাইড বা কিটোন পাবা। অ্যালডিহাইড বা কিটোনের সাথে বিক্রিয়া দিলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল থেকে অথবা তোমার H2 এর সাথে বিক্রিয়া দিলে হাইড্রোকার্বন পাবা। এক ধাপ বিজারণ ঘটায়। জৈব অ্যাসিড কি করে বলতো? গ্রিগনার্ড বিকারক কি করে বলতো? এক ধাপ বিজারণ ঘটায়। এই জিনিসটা মনে রাখবা। তোমার দেখবা যে কত জিনিসটা ইজি হয়ে যাচ্ছে, বিজারণ ঘটায়। কত ইজি হয়ে যাচ্ছে তুমি নিজেই চিন্তা করে পারবা। আরে অস্থিরভাবে করে মনে রাখতে পারবো তো, কেউ আমাকে ঠেকাইতে পারবে না এখন আর। হ্যাঁ, তুমি ওইটা জিনিসও মনে রাখতে পারো যে হ্যাঁ প্লাস আর মাইনাসের বিষয়। যেমন RMgX গ্রিগনার্ড বিকারক, তুমি কার্বন ডাই অক্সাইড দিলা, কি প্রডিউস করবে? তুমি শিওর যে এখানে কি প্রডিউস করবে বলো তো? ওই যে কার্বক্সিলিক অ্যাসিড মানে RCOH প্রডিউস করবে প্লাস MgX2 এটা প্রডিউস করবে। তোমাকে যদি কখনো বলা হয় RMgX এটার সাথে মনে করো R-COOH বিক্রিয়া করো, তাহলে কি প্রডিউস করবে? তুমি জানো এখানে কি তৈরি করবে বলো তো? এখানে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করবে। এখানে অ্যাকচুয়ালি R- যেহেতু আছে তার মানে কিটোন তৈরি করবে। জাস্ট এই জিনিসগুলো তুমি পরবর্তীতে মনে রাখবা। আমি যেটা বললাম এইটুক খালি মনে রাখো, তোমাকে এখন অন্য কিছু চিন্তা করতে হবে না। শুধু মনে রাখো কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করলে জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে অ্যালডিহাইড বা কিটোনের সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল।
আলটিমেটলি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা জানি মিথানলের সাথে বিক্রিয়া করলে 1 ডিগ্রি অ্যালকোহল, ইথানলের সাথে মানে মিথানল বাদে বাকি অ্যালডিহাইডের সাথে 2 ডিগ্রি, কিটোনের সাথে 3 ডিগ্রি, এগুলো পরে পড়াবো, এখন তোমার জানারই দরকার নাই, তুমি জাস্ট মনে রাখো এই সিস্টেম, এইটুকু মনে রাখো। এই সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে জানাও, সবাই কি ক্লিয়ার, এই কথা কি ক্লিয়ার হইছো একটু আমাকে জানাও, আমি যা বললাম এটা কি ক্লিয়ার হইছো? ওকে, ক্লিয়ার না? থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, এইটুকু মনে রাখো। আমি বেশি প্যারার মধ্যে যাওয়ার দরকার নেই এখন, আমি যতটুকু বলছি ওটুকু তুমি মনে রাখো, শুধুমাত্র এক ধাপ বিজারণ ঘটায়, এইটুকুই মনে রাখো। কারণ মানে আমি যেইভাবে করে পড়াচ্ছি এতে করে তোমার জন্য একাডেমিক লেভেলে এইভাবে করে তুমি আগালেই তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো ক্লিমেনসন বিজারণ। নর্মালি ক্লিমেনসন বিজারণ যেটা, এটা একটা খুবই শক্তিশালী বিজারণ আর কি, তীব্র বিজারণ। এটা একটা তীব্র বিজারণ, এটা একটা তীব্র বিজারণ, তীব্র বিজারণ। এই তীব্র বিজারণটা কি করে দেখো, একটু আগে যে আমরা বিজারণের স্টেপ পড়লাম, যে জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে হাইড্রোকার্বন, কিন্তু এই যে ক্লিমেনসন বিজারণ কি করে, অ্যালডিহাইড বা কিটোন থেকে ডিরেক্টলি হাইড্রোকার্বন প্রডিউস করে, মানে মাঝখানে অ্যালকোহল না করে ডিরেক্টলি হাইড্রোকার্বন প্রডিউস করে। আর অন্যান্য যেগুলো বিজারক আছে, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, যেমন LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, বা সোডিয়াম বোরো হাইড্রেট, এইসব যারা আছে এরা আসলে অ্যালকোহল পর্যন্ত প্রডিউস করে। আচ্ছা, যাই হোক, এটা পরের হিসাব। প্রথম কাহিনী আমরা যেটা মনে রাখবো, সেটা হচ্ছে যে ক্লিমেনসন বিজারণের প্রথম যেই কাহিনী, মানে তোমাদের ইন্টার লেভেল পর্যন্ত যতটুকু কাহিনী, কারণ এখানে বুয়েটে আরেকটু অ্যাডভান্স লেভেলে যখন আসে, কারণ চাকরিক যৌগের ক্ষেত্রে, অ্যালাইলের ক্ষেত্রে কি হয় এগুলো জিনিস আবার বুয়েটের ক্ষেত্রে আসবে, সেটা পরে। তোমাদের এতটুকু জানলেই হবে যে কার্বনিল মূলকটা সে মিথিলিন মূলকে পরিণত করে, এইটুক জানলেই তোমার জন্য এই ইন্টারমিডিয়েট লেভেলে বা এইচএসসি লেভেলে তোমাদের জন্য এনাফ। সেটা হচ্ছে গ্রিকনাট বিকারক, মানে কি, যে তোমার জিঙ্ক অ্যামালগাম, মানে অ্যামালগাম মানে হচ্ছে তোমার মার্কারি এবং HCl, এই দুইটার উপস্থিতিতে তোমার এই দুইটা বিক্রিয়া করে যেই জায়মান হাইড্রোজেন যে তৈরি করতেছে, বা মানে তোমার যে বিজারণটা যে হচ্ছে, এই বিজারণটার ফলে তোমার কি হয় বলো দেখি, এইটার ফলে হচ্ছে কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হয়। কার্বনিল মূলক, এটাকে বলি আমরা হচ্ছে কার্বনিল মূলক, কার্বনিল, আর এটাকে বলি আমরা হচ্ছে মিথিলিন মূলক। এইটুক তোমার লেভেলে তুমি এইটুক জানলেই তোমার হবে। এবং আরেকটা জিনিসও তাহলে তোমাকে এখানে একই সাথেই বলে দেই। আচ্ছা, তাহলে দু একটা এক্সাম্পল দিই না। মনে করো তোমার কাছে আছে CH3 C ডাবল বন্ড O দিয়ে H, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানেল, মানে CH3CHO, এটাকে এইভাবে করে আমরা ভেঙে লিখছি CH3CHO, ইথানেল। তাহলে ইথানেলকে তুমি যদি জিঙ্ক অ্যামালগাম HCl এইটাতে তুমি যদি বিক্রিয়া করাও, তাহলে আমরা কি জানি, COটা CH2 তে পরিণত হবে। তাহলে এখানে যদি CH2 আছে, তাহলে আরেকটা H তো আছে, তাহলে CH3 মানে অ্যালকেন প্রডিউস করবে, তার মানে CH3 ঠিক আছে। তাহলে এইখানে অ্যাকচুয়ালি এখানে যে অক্সিজেনটা আছে, এখানে যে হাইড্রোজেন তুমি যে দেখতেছো, এটা মিলে তোমার পানি প্রডিউস করবে, আচ্ছা, একজন বলছে, আচ্ছা কোশ্চেনটা দেখি, বলছে যে আমি HSC 25 ব্যাচ, ভাইয়া আমি কনফিউজড, প্রায় সব টিচাররাই চ্যাপ্টারটা শেষ করে 25 থেকে 30টা ক্লাসে, আর আপনি 10 থেকে 12টাতে ক্লাসে একাডেমিক প্লাস অ্যাডমিশন ফুল কাভার হবে ডনমান ভাইয়া। ওকে, আমি বলি নাই যে অ্যাডমিশন ফুললি কাভার হবে, এইটা একাডেমিক কাভার হবে। আরেকটা বিষয় হচ্ছে যে 25টা ক্লাসে ফুললি কাভার করার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে একটাতেই অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করা। খুবই সুন্দর একটা কোশ্চেন করছো, মানে অবশ্যই এইভাবে কনসার্ন থাকা ভালো, মানে তুমি যখন পড়তেছো, একজনের কাছে পড়তেছো, অবশ্যই তোমার কনসার্ন থাকা ভালো। আমি এইখানে যেটা চিন্তা করেছি, তোমরা অবশ্যই জৈবযোগে অনেক খারাপ, তুমি তো জৈবযোগে অনেক খারাপ তোমরা,
জৈব যৌগে তোমাদেরকে 30টা 40টা ক্লাসে শেষ করানো যায়, কিন্তু এতে করে তোমাদের মধ্যে ফ্যাটিক চলে আসবে এবং তোমরা জৈব যৌগ থেকে শেষ পর্যন্ত অ্যান্সার করতে পারবে না। তোমাদেরকে আমি যেভাবে করে পড়াবো সেইটা সিস্টেমটা হচ্ছে যাতে করে একাডেমিক লেভেলে তোমার ভয় না লাগে, যে তারপরও আমি যতটুকু এইভাবে করে পড়াচ্ছি এই জিনিসটা আজকে যতটুকু লাগবে, তুমি যদি এটা আমার সাথে সাথে আগাও, আগামীতে দেখবে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, অ্যালডিহাইড কিটোনে যে আবার এই বিক্রিয়া পাবা, তখন বলবে আচ্ছা ওখানে তো পড়ছিল, এটা তো মনে আছে। তুমি অবশ্যই এটাকে মাইন্ডে নিতে পারবা। তো আমার প্রথম কথা হচ্ছে জিনিসটাকে সহজ করা, মানে জিনিসটাকে আগে সহজ করা। তুমি যদি ভয় পেয়ে যদি দূরেই থাকো, তুমি একটা ক্রিয়েটিভ অ্যান্সার দিতে পারবা না। প্রথম আসো তুমি আগে এখানে এসে সহজে তুমি আগে শুরু করো। সহজে যখন শুরু করবা, এখানে 10 থেকে 12টা লেকচার যখন আমি দিব, এইখানেই শেষ কথা না। আমি বলছি এরপরেও কিন্তু যদি মানে সলভিং ক্লাস হিসাবে আরো ক্লাস থাকবে, কিন্তু 10 থেকে 12 ক্লাসে তোমার কনফিডেন্স গ্রো হয়ে যাবে যে তুমি এখন পারবা, তুমি এখন পারবা। কথা কি বুঝছো? আর যারা ওই 25 থেকে 30টা ক্লাসের কথা বলতেছো, এরা তো ধারাবাহিকভাবে ওইটা যেহেতু পেইড ব্যাচের ক্লাস, সেটা তো অনেকেই স্যার। হ্যাঁ, জায়মান হাইড্রোজেনের কথা উল্লেখ করার বিষয়টা বুঝে বলেন। আচ্ছা, এখানে কিন্তু জিঙ্ক অ্যামালগাম এবং HCl বিক্রিয়া করে এখানে কিন্তু জায়মান হাইড্রোজেন প্রডিউস করে। এখানে আলাদাভাবে করে হাইড্রোজেন গ্যাসও দেওয়া যাইতে পারে। সেই জন্য এখানে জায়মান হাইড্রোজেন কোনো বইয়ে দেখতে পাবা, কোনো বইয়ে হাইড্রোজেনও দেখতে পাবা। তবে মানে বেশিরভাগ বইয়ে তুমি জায়মান হাইড্রোজেনই দেখতে পাবা, কারণ জিঙ্ক অ্যামালগাম এবং HCl বিক্রিয়া করে প্রথমে জিঙ্কটা যে আলাদা হয়, এই জিঙ্কটাই আসলে প্রথমত এখানে অ্যাটাক করে, পরবর্তীতে জায়মান হাইড্রোজেন এখান থেকে চলে আসে। ঠিক আছে, জায়মান হাইড্রোজেনের বিষয়টা মানে তোমাদের বেশিরভাগ বইয়ে যেহেতু জায়মান হাইড্রোজেন আছে, তুমি এখানে জায়মান হাইড্রোজেনই দিতে পারো, কোনো সমস্যা নাই। জায়মান হাইড্রোজেন বলতে তোমাদের এখানে বিজারণ কথাটা বোঝানো হয়েছে, বিজারণ। তবে আবার বলতেছি, তুমি দেখবা যে উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবা যে এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাসও যোগ করা যেতে পারে, ওখানে H2 গ্যাস যোগ করা যেতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন খেয়াল করো। আচ্ছা, এখন জিনিসটা দেখো, এখন ভালো করে মনোযোগ দাও। এই কার্বনিলের সাথে তুমি কার্বনিলের তুমি যদি তুমি কি করতেছো, কার্বনিলের তুমি তীব্র বিজারণ করলে তুমি আসলে এই তুমি পেয়ে যাবা হচ্ছে মিথিলিন মূলক। মনে করো CH3, এই টাইপের জিনিসগুলা সবাই পারে, যে জিঙ্ক অ্যামালগাম HCl। তোমার কি হইলো, তুমি দেখবা CO, তোমাকে কেন ওইভাবে করে পড়তে হবে খেয়াল করো, কেন এই COটা CH2 তে যে পরিণত হইলো এইভাবে করেই কেন পড়তে হবে। রিজন, তোমার বুয়েট ভর্তি পরীক্ষায় তুমি দেখবা জাস্ট খুবই সহজ একটা কোশ্চেন যেটা আসছে, কঠিনগুলার কথা বাদ দিলাম, যে সহজ কোশ্চেনটা আসছে, হ্যাঁ, এই কোশ্চেনটা আসছে। ঠিক আছে, তো এখানে দেখো, তাহলে এখানে দেখো এইটার সাথে যখন জায়মান হাইড্রোজেন এবং জিঙ্ক অ্যামালগাম HCl দেওয়া হয়েছে, অনেকে মনে করছে এটা তো বহুত কঠিন কোশ্চেন, কিন্তু ও যদি এটাকে দেখে যদি চিন্তা করতে পারতো, আরে এটা তো ক্লিমেনসন বিজারণ, আরে এখানে তো CO আছে, সেটা কিসে পরিণত হবে, CH2 তে পরিণত হবে, আরে আমি তো জাস্ট এটা এরকম করে দিয়ে দিব, COটা CH2 তে পরিণত হয়ে গেল, শেষ। এই কথা কি বুঝছো? কথা কি বুঝলা? কথা বুঝছো কি বুঝো নাই? আমার কথা বুঝছো কি বুঝো নাই একটু আমাকে জানাও। মানে COটা কিসে পরিণত হবে বলো, COটা কিসে পরিণত হবে, CH2 তে পরিণত হবে, কাহিনী শেষ। তাহলে তুমি এই জিনিসটার টার্গেটে থাকবা, বুঝছো? এটা কিন্তু বুয়েটে আসা কোশ্চেন, সম্ভবত বুয়েট মানে কত সালে আসছে মনে নাই, তোমরা একটু চেক করলে দেখতে পারবা, যদি কোশ্চেন ব্যাংক থেকে থাকে, কোশ্চেন ব্যাংক থাকলে চেক করলেই পাবা, এটা বুয়েটে আসা কোশ্চেন। মানে COটা মানে আমি বলেছি ক্লিমেনসন বিজারণটা হচ্ছে এরকম, COটাকে কিসে পরিণত করবে বলতো, CH2 তে পরিণত করবে। কি দিতে হবে, জিঙ্ক অ্যামালগাম HCl। তাহলে জিঙ্ক অ্যামালগাম HCl দেখলেই তুমি দেখবা যে এই পাশে COটা, এই পাশে CH2 তে পরিণত করাই দিবা, ইথাইল বেনজিন তৈরি হবে। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো, তাড়াতাড়ি ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো উলফ কিশনার বিক্রিয়া অ্যাডমিশনে ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের একাডেমিকে অতটা ইম্পর্টেন্ট না, তারপরে একটু দেখাই দিই, কারণ এইটা একবারেই
একেবারেই সেম। কি সেম? যে সিওটাকে কিসে পরিণত করবে বলো তো? সিওটাকে CH2 তে পরিণত করবে। সিওটাকে CH2 তে পরিণত করবে, এটাকেই বলি আমরা উল্ফকিস্টনার বিজারণ। কিন্তু উল্ফকিস্টনারে যেটা দেওয়া হবে সেটার নাম হচ্ছে NH2 সিঙ্গেল বন্ড NH2, মানে হাইড্রোজেন এবং ক্ষার হিসাবে KOH সাধারণত যুক্ত করা হয়। ক্ষার হিসাবে KOH যুক্ত করা হয়। সেম কাহিনী ঘটবে, সেটা হচ্ছে যে সিওটা CH2 তে পরিণত হয়ে যাবে, মানে মিথিলিন মূলক কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়ে যাবে। প্রচুর ওই সেম এক্সাম্পল সেম, মানে তোমার যা থাকবে, ধরো CH3, তোমার কাছে আছে CH2, মনে করো আছে C ডাবল বন্ড ও দিয়ে CH2 আছে, তোমাকে দেওয়া হইল যে NH2 আর KOH, তোমার আসলে প্রডিউস করবে কি? সিওটা CH2 তে পরিণত হবে, যে CH3 CH2, এখানে CO এর জায়গায় CH2 চলে আসবে, এটা তো CH3, আর এখানে CH3 আসলো, তার মানে বিউটেন প্রডিউস করলো, এখানে নাইট্রোজেন গ্যাস প্রডিউস হবে, হ্যাঁ নাইট্রোজেন গ্যাস প্রডিউস হবে, প্লাস হচ্ছে ওয়াটার প্রডিউস হবে। আচ্ছা, তোমাদের কাছে মনে হইতে পারে যে আচ্ছা এই বিক্রিয়াটা আমি একটু বলি, হ্যাঁ তোমরা এই বিক্রিয়াটা আবার কোথায় পড়বা জানো? আমি যখন তোমাদেরকে অ্যালডিহাইড কিটোন তোমাদেরকে আমি পড়াবো, অ্যালডিহাইড কিটোনে পড়ানোর সময় একটা খুবই মজার একটা মানে বিক্রিয়া দেখবা, যে সকল বিক্রিয়া তোমাদের কি মানে কেউ কি নাম শুনছো? ডিএনপি টেস্টের নাম শুনছো? ডিএনপি টেস্টের নাম শুনছো? ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট, এগুলো নাম শুনছো? আমি একটু জানতে চাই, এগুলো নাম শুনছো তোমরা? নাম শুনছিলা? তুমি দেখবা যখন আমি ওই অ্যালডিহাইড কিটোন পড়াবো, তখন ডিএনপি টেস্ট নামে একটা টেস্ট আছে, এই রকমের অনেকগুলো বিক্রিয়া আছে যেগুলোকে বলে অ্যালডিহাইড কিটোনের ঘনীভবন বিক্রিয়া। এই ঘনীভবন বিক্রিয়ার মধ্যে একটা দেখবা হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার একটা সিস্টেম আছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি করে, এবং এই বিক্রিয়াটার ফার্স্ট ধাপে আসলে হাইড্রোজেনই তৈরি করে, পরে KOH যোগ করলে ওই হাইড্রোজেনটা ভেঙে যেয়ে এখানে নাইট্রোজেন গ্যাস বের হয়ে যায় এবং এটা অ্যালকেন প্রডিউস করে। এটা পরবর্তীতে দেখবা, মানে খুবই মজা পাবা আর কি। হাইড্রোজেন মানে তুমি যেখানে উল্ফকিস্টনার পড়তেছো, এটা আসলে দুইটা স্টেপে আসলে ঘটনাটা ঘটে, মানে প্রথমে হাইড্রোজেনের বিক্রিয়া করলে হাইড্রোজেন প্রডিউস হয়, পরবর্তীতে ক্ষারের উপস্থিতিতে সেটা ভেঙে যায় পরে। আচ্ছা নাম শুনো নাই? আচ্ছা নাম না শুনলেও সমস্যা নাই, কোনো প্যারা নাই, প্যারা খাইও না কোনো। আচ্ছা যাই হোক, এটা পরবর্তীতে তোমরা দেখবা আর কি। হ্যাঁ, এখন শুধু এইটুকু মনে রাখো, সিওটা CH2 তে পরিণত হয়। তোমরা যারা আসো তোমরা কিন্তু, আচ্ছা এটার নাম হাইড্রোজেন। আচ্ছা NH2 এর নামটা কি? একজন বলছে NH2 এর নাম কি? আচ্ছা NH2 এর নাম হচ্ছে হাইড্রোজেন। সবাই লিখে রাখো, হাইড্রোজেন, এটা নামটা লিখে রাখো। NH2 হচ্ছে যৌগটার নাম হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা ওকে, আচ্ছা হইছে। কাহিনী দেখো, উল্ফকিস্টনার বিজারণের পরে অ্যালকাইল হ্যালাইডের বিজারণ একটা আছে। অ্যালকাইল হ্যালাইডের বিজারণ একেবারেই ইম্পর্টেন্ট না, আমি জাস্ট একটা লিখে রাখতেছি। মনে করো CH3Cl আছে, এইটার তুমি যদি বিজারণ করো, বিজারক হিসাবে জিঙ্ক HCl যদি তুমি দাও, তাহলে তোমার CH4 প্লাস HCl প্রডিউস হবে। তো এটা একেবারে ইম্পর্টেন্ট না, তারপরেও তুমি লিখে রেখে দিতে পারো অ্যালকাইল হ্যালাইড থেকে। এরপরে আছে কোফ সংশ্লেষ। কোফ সংশ্লেষটা মূলত হচ্ছে একটা অ্যাসিডের, তুমি মনে করো তোমার কাছে আছে CH3COO, তোমার হচ্ছে Na, এটা আছে, এইটা প্লাস হচ্ছে তোমার হচ্ছে H2O। এই দুটার যদি তুমি তড়িৎ বিশ্লেষণ করো, তড়িৎ বিশ্লেষণ যদি তুমি করো, অ্যানোড আর ক্যাথোডে কোনটা কোথায় যাবে এইটার উপরে বেস করে তোমার আসলে প্রডিউস হয়। এইটার 2 অণু, এটার যদি তোমার 2 অণু নাও, তাহলে একটা এখানে তোমার অ্যাকচুয়ালি দেখো আসলে ঘটনাটা কি ঘটে। প্রথম স্টেপে CH3COO মাইনাস, এইটা যেহেতু মাইনাস, এইটা আসলে অ্যানোডে চলে যায়। এইটার অ্যানোডে গেলে এইটার 2 অণু পরপর যুক্ত হয়, এইটার 2 অণু যদি পাশাপাশি যদি থাকে, তাহলে এই দুইটা CH3 মিলে ইথেন প্রডিউস করে, CH3 মিলে ইথেন প্রডিউস করলো। আর এখানে CO2 মিলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করলো। এবং এইখানে যে জিনিসটা আছে, এখানে হচ্ছে Na হচ্ছে প্লাস, আর এইখানে তোমার H প্লাস আর OH হচ্ছে তোমার মাইনাস। অ্যাকচুয়ালি তোমার এইখানে যে H আছে,
দুইটা এইচ মিলে তোমার হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে এবং তার সাথে Na আর OH মিলে NaOH প্রডিউস করবে। এখানে অ্যাকচুয়ালি এই যে অ্যালকেনটা প্রডিউস হয় হচ্ছে অ্যানোডে, অ্যালকেনটা প্রডিউস হয় হচ্ছে অ্যানোডে, অ্যালকেনটা অ্যানোডে প্রডিউস হয়। তো এইটাকে ডিটেলস ভাবে করে আর মানে বোঝানোর আমার দরকার নাই, তুমি জাস্ট এইটা মনে রাখো যে এখানে CH3COO Na আছে, Na মাইনাস আছে এখানে, কারণ মাইনাস জিনিসই তো অ্যানোডে যাবে, প্লাস জিনিস ক্যাথোডে যাবে। তো এই মাইনাস জিনিসটা 2 অণু যদি অ্যানোডে যায়, তাহলে এই 2 অণু যখন অ্যানোডে যাবে তখন এই দুইটা একত্রিত হয়ে ওই যে ইথেন অ্যানোডে প্রডিউস হবে। এইটা একটা CO2, এইটা একটা CO2, 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। মানে এখানে আসলে 2 অণু থাকে, তো এখানে 2 অণু, এইটাও 2 অণু মিলে এখানে যে H প্লাস আর OH মাইনাস, আবার আরেকটা H প্লাস আর OH মাইনাস, অ্যাকচুয়ালি এখানে দুইটা Na দুইটা OH মাইনাসের সাথে 2 NaOH তৈরি করে, আর দুইটা হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক, তোমাদের কোপ সংশ্লেষটা মনে রাখতে হবে যে অ্যালকেনটা প্রডিউস হচ্ছে অ্যানোডে হচ্ছে অ্যালকেন প্রডিউস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে ওয়াটার গ্যাস থেকে বা পেট্রোল থেকে, এটা দিয়ে শুধুমাত্র মিথেনই প্রডিউস করা যায়, এটা কমন কিছু না, এটা জাস্ট তোমার মিথেন প্রোডাকশনের একটা সিস্টেম। যে ওয়াটার গ্যাস মানে হচ্ছে CO প্লাস H2, তাহলে CO আর H2 যোগ করলে এটাকে বলি আমরা ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাসে যত মোল থাকে, ওয়াটার গ্যাসে কয় মোল আছে, এটার 1 মোল, কার্বন মনোক্সাইডের 1 মোল, হাইড্রোজেনের 1 মোল, তাহলে 1 মোল যে 2 মোল, ওই সমপরিমাণ মোল আরো হাইড্রোজেন গ্যাস আমরা যোগ করি। ওয়াটার গ্যাসের সমপরিমাণ মোল আমরা যদি যুক্ত করি তাহলে যেটা প্রডিউস হয় সেটা দেখা যায় যে আমরা পেয়ে যাই এখান থেকে অ্যালকেন প্লাস হচ্ছে তোমার পানি, এটা পাওয়া যায়। এগুলো নিয়ে আমরা ডিটেইলস পরে আলোচনা করব। তো আমরা এইখান থেকে এই যে দেখো, এই অ্যালকেনের মধ্যে থেকে আমরা আসলে কি শিখবো, দেখো কিভাবে করে শিখবো। এখন আবার আমরা এখন প্রথম থেকে আমরা চলে আসবো যে অ্যালকেনে আমরা আসলে কি শিখছি। তোমার পড়ার সিস্টেমটা কি হবে, দেখো পড়ার সিস্টেম কি হবে, তখন তুমি বুঝবা যে ও আচ্ছা, আস্তে আস্তে আমাদের মাথায় ঢোকা শুরু করছে। অ্যালকেন প্রস্তুতি, তুমি আবার এখন অ্যালকেন প্রস্তুতি চিন্তা করবা। আচ্ছা, অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় একটু মনে করার চেষ্টা করি, একটু মুখস্থ করার চেষ্টা করি, সবাই মিলে একটু মুখস্থ করার চেষ্টা করি। কিভাবে? অ্যালকিন থেকে। অ্যালকিন প্রথমে আমরা চিন্তা করব কি থেকে, অ্যালকিনে জানি কি হয়, অ্যালকিনে যে ডাবল বন্ড ছিল হাইড্রোজেন যোগ করতে হয়, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট বা সোডিয়াম যুক্ত করলেই হয়ে যায়। আচ্ছা, অ্যালকিন থেকে। পরেরটা কি, কোথায় থেকে, এইটা আগে মুখস্থ করবা, অ্যালকাইন থেকে। কোথায় থেকে? অ্যালকাইন থেকে। 3 নাম্বার কি পড়ছো? 3 নাম্বার হচ্ছে উডস বিক্রিয়া পড়ছো। 4 নাম্বার কি পড়ছো? 4 নাম্বার ডিকার্বক্সিলেশন পড়ছো। 5 নাম্বার কি পড়ছো? 5 নাম্বার পড়ছো হচ্ছে গ্রিকনাট বিকারক থেকে, গ্রিকনাট বিকারকের সাথে কিভাবে করে বিক্রিয়া করে সেটা তুমি পড়ছো। গ্রিকনাট বিকারক আর পানি যোগ করলে আসলে অ্যালকেন প্রডিউস হয়। 6 নাম্বার কি পড়ছো? 6 নাম্বার হচ্ছে ক্লিমেনসন বিজারণ পড়েছো, ক্লিমেনসন বিজারণ। এবং আমি বলেছিলাম যে ক্লিমেনসন বিজারণ এবং উলফ-কিশনার বিজারণ একেবারেই সেম, হ্যাঁ একেবারেই সেম, জাস্ট বিকারকটা আলাদা। উলফ-কিশনার বিজারণ। আচ্ছা, এরপরে 8 নম্বরে কি পড়ছি আমরা? অ্যালকাইল হ্যালাইড থেকে, যেটা আমি বললাম যে তেমন আসে না। এরপরে আমরা 9 নম্বরে কি বললাম? কোপ সংশ্লেষ, কোপ সিনথেসিস বা কোপ সংশ্লেষ। আচ্ছা, 10 নম্বরে কি বললাম? এটা হচ্ছে ওয়াটার গ্যাস থেকে। ওয়াটার গ্যাস থেকে শুধুমাত্র মিথেন, ওয়াটার গ্যাস থেকে মিথেন। ওয়াটার গ্যাস বা পেট্রোল থেকেও হইতে পারে, পেট্রোলিয়াম থেকেও হইতে পারে, হ্যাঁ এগুলো থেকে তুমি পাইতে পারো। তাহলে প্রথম তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে কোথা থেকে প্রডিউস হয় এইটা বাসায় তুমি কি করবা, তুমি এইটা যে পড়লা, এটা পড়ার পরে চোখটা বন্ধ করবা, একটু কিছুক্ষণ চোখটা বন্ধ করে একটু চিন্তা করবা যে এই 10 প্রকার আমার মনে আছে কিনা। আচ্ছা, অ্যালকিন থেকে কিভাবে আচ্ছা, ডাবল বন্ড থাকলে হাইড্রোজেন যোগ করব, তুমি গুনবা। আমি যেভাবে করে তোমাকে বলতেছি এইভাবে করে তোমাকে পড়তে হবে, নাহলে তুমি যৌগ মনে রাখতে পারবা না, তুমি কোনোদিন ভালো করতে পারবা না। হ্যাঁ, যৌগ তুমি নর্মালিও ভালো করতে পারবা, একাডেমিকে কোনো সমস্যা নাই। আমি যদি অন্য শর্টকাট প্রসিডিওরে অ্যাপ্লাই করি তুমি ভালো করতে পারবা, কিন্তু আমি চাই কি তুমি অ্যাডমিশন সহকারে ভালো করো। সেটা করার জন্য তোমাকে কি করতে হবে, আগে তুমি
ঠান্ডা মস্তিষ্কে বসে তুমি আগে মুখস্থ করে ফেললা, করার পরে তুমি কয়েকবার পড়লা, কয়েকবার পড়ে একবার চিন্তা করবা যে কি থেকে, অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে। হ্যাঁ, মানে আগে নামগুলো মনে করবা যে অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, উডস বিক্রিয়া এগুলো মনে করবা। এরপরে চলে আসলো, তুমি মনে করার চেষ্টা করলা যে আচ্ছা অ্যালকিন থেকে জানি কি ছিল, একটু আমরা দেখি তো অ্যালকিন থেকে কি ছিল, একটু মনে করার চেষ্টা করি। আচ্ছা মনে পড়ে না, তাহলে আমরা চলে যাব। আচ্ছা দেখি তো একটু খাতাটা দেখি যে আমরা কি লিখছিলাম। অ্যালকিন থেকে তো লিখছিলাম হাইড্রোজেন গ্যাস যোগ করলেই তো হয়ে যায়, দুই জায়গায় হাইড্রোজেন চলে আসবে, নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম। অ্যালকাইন থেকে জানি কি হয়, অ্যালকাইন থেকে একটা ভেজাল ছিল, নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম দিয়ে দিলে অ্যালকেন হবে, কিন্তু বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট দিলে অ্যালকিনে যেয়ে থেমে যাবে। হ্যাঁ, এটা কি পরেরটাতে লিখে দিচ্ছি না, এই যে এটা হচ্ছে ব্যতিক্রম, যেটা অ্যালকিনে যেয়ে থেমে যাবে যদি প্যালাডিয়াম বা বেরিয়াম সালফেটের সাথে বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট যোগ করা হয় এইটা। আচ্ছা 3 নম্বর কি ছিল, উডস বিক্রিয়া কি হয়, শুষ্ক ইথারে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া। আচ্ছা কি হইলো, আচ্ছা ডাবল, আচ্ছা কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা ঠিক আছে, কার্বন সংখ্যা বৃদ্ধি পাইলো, কিন্তু কিভাবে হইলো, যে আর তৈরি করতেছে, এনএক্স তৈরি করতেছে। এটার আসলে আমরা আলাদাভাবে করেই বুঝছি যে এখানকারটা এটাও ডাবল হবে, এটাও ডাবল হয়ে যাবে, এইটা আর এইটা মিলেও তৈরি করবে যদি আলাদা আলাদা অ্যালকাইল হ্যালাইড থাকে। আচ্ছা তারপরে কি করতে পারি আমরা, তারপরে আমরা চিন্তা করতে পারি ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশনে কি রকমের, 2 প্রকারেরই আছে, যে জৈব অ্যাসিড বা জৈব অ্যাসিডের লবণ, সেটার সাথে সোডালাইমের বিক্রিয়া। সোডালাইমের বিক্রিয়া করলে এগুলো হচ্ছে, সোডালাইমের বিক্রিয়া করলে তোমার তো অ্যালকেন প্রডিউস হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে এক্সট্রা পানি তৈরি হবে। আর যদি তুমি শুধু সোডালাইমের সাথে যদি তুমি জৈব অ্যাসিডের লবণের বিক্রিয়া দাও, তাহলে কোনো পানি থাকবে না। এইটারই এই যে ভেঙে দিছি এইভাবে করে, যে কেন পানিটা আসলে প্রডিউস হচ্ছে, ওইটা ফার্স্ট স্টেপেই প্রডিউস হয়, পানিটা আসলে ফার্স্ট স্টেপে প্রডিউস হয়। এবং ক্যালসিয়াম অক্সাইড অ্যাকচুয়ালি এই পানির শুষ্ককারক হিসেবে ব্যবহার হয়। গ্রিগনার বিকারক হচ্ছে পানি যোগ করলেই হয়ে যায়। আমি বলছি যে গ্রিগনার বিকারক হচ্ছে জাস্ট এর সাথে পানি যোগ করে দিবা, পানি যোগ করলেই তুমি অ্যালকেন পেয়ে যাবা। যে কোনো গ্রিগনার বিকারকের সাথে পানি যোগ করলেই অ্যালকেন পেয়ে যাবা। অ্যালকোহল যোগ করলেও যদিও পানি পাওয়া যায়, এই যে একটু আগে দেখছো যে অ্যালকোহল যোগ করলেও আসলে হাইড্রোকার্বন পাওয়া যায়, যদিও তোমাদের বইয়ে নাই, তাই আমি ওখানে ওটা আলাদা করি নাই। এটা অ্যাডমিশন টেস্টে যেয়ে পড়বা যে অ্যালকোহল যোগ করলে কিভাবে হাইড্রোকার্বন হয়, কারণ ওখানে একটু বিষয়টা আলাদা আছে। অ্যালকোহলের ওইস যায় না, ওখানে এইচ এর বিক্রিয়া আছে, ওটা তুমি পরে পড়বা। কারণ এখন যদি আমি বলি যে অ্যালকোহল থেকে তুমি অ্যালকেন করতে পারবা, তখন তোমরা নিজেরা ভুল বুঝে যাবা, যে মনে করবা যে CH3 CH2 OH, এই OH-কে আমরা বাদ দিব। হ্যাঁ, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা পরে পড়বা। সেই জন্য এটাকে এখন আমি রেখে দিছি, এই কাহিনীটা এখন দরকার নাই, কারণ এটা অ্যাডমিশন টেস্টে আগে মেকানিজম বুঝতে হবে, তাহলে তুমি এটা পারবা। তো ক্লিমেনসন বিজারণ, সেটা হচ্ছে সিওটা CH2 তে পরিণত হয়, ক্লিমেনসন বিজারণ। উলফকিস্টার বিজারণও সেম, সিওটা CH2 তে পরিণত হয়। দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটাতে জিঙ্ক অ্যামালগাম HCl, মানে এটা অ্যাসিডিক মিডিয়া একটা, আর এটা একটা বেসিক মিডিয়া। যে হাইড্রাজিন NH2 কে হাইড্রাজিন বলা হয়, আর KOH এটাকে হাইড্রাজিন বলা হয়, উলফকিস্টার বিজারণ। তার সাথে আমরা যদি এখন বলি অ্যালকাইল হ্যালাইড থেকে একটা বিজারক, এই দুটো যোগ করলে জায়মান হাইড্রোজেন যেটা প্রডিউস হয়, সেই বিজারণ থেকেও অ্যালকেন প্রডিউস হয়। আর খুব সংশ্লেষ একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এটাতে অ্যানোডে আসলে ইথেন তৈরি হচ্ছে কিভাবে করে, আর ওয়াটার গ্যাস থেকে তো মিথেন প্রডিউস হয়। তোমরা কি মানে মোটামুটি বুঝতে পারছো যে কিভাবে করে আসলে অ্যালকেনের বিক্রিয়াগুলো হয়? সবাই কি বুঝছো? ক্লিয়ার? এটা বুঝেছো? আচ্ছা এখন শোনো, অ্যালকেনের বিক্রিয়া যে তুমি পড়লা, অ্যালকেনের প্রস্তুতি যে তুমি পড়লা, অ্যালকেনের বিক্রিয়াগুলা, এটা হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া তেমন কোনো কিছু নাই, অ্যালকেনের বিক্রিয়া তেমন কিছু আসে না, তেমন আসবেও না, এবং মানে নাইও আর কি, অ্যালকেনের তেমন কোনো বিক্রিয়া নেই। বলতো অ্যালকেনে কেন বিক্রিয়া নেই? সবগুলো সিগমা বন্ড থাকার ফলে। সবগুলো কি বন্ড? সবগুলো সিগমা বন্ড। সবগুলো সিগমা আর পাই তো বুঝো নাকি? সবগুলো সিগমা বন্ধন, সবগুলো যেহেতু সিগমা বন্ধন, তার মানে এগুলা খুবই শক্তিশালী বন্ধন। তাই অ্যালকেন সমূহ বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাই এদেরকে কি বলা হয় বলতো? প্যারাফিন বলা হয়। প্যারাফিন বলা হয় মানে আকর্ষণ নেই, মানে কোনো কিছু আকর্ষণহীন হইলে সেটাকে বলা হয় হচ্ছে প্যারাফিন। অ্যালকেনগুলাকে বলা হয় হচ্ছে প্যারাফিন, কারণ সবগুলো যেহেতু এখানে সিগমা বন্ড আছে, মানে শক্তিশালী বন্ধন, তাই এরা কারোর সাথেই বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না, তাই এদেরকে প্যারাফিন বলা হয়। এদের তেমন কোনো বিক্রিয়া নাই। তারপরও বিক্রিয়া নাই বলতেও কয়েকটা বিক্রিয়া তোমরা পড়েই ফেলবা, যেমন একটা দহন বিক্রিয়া। হ্যাঁ, দহন বিক্রিয়া, এটা আংশিক দহনও হইতে পারে। আমরা জানি যে অ্যালকেনের, এটাও ক্লাস 9-10-এ পড়ছো, তাই এগুলো আর আমি ডিটেলস পড়াচ্ছি না, 9-10-এরই জিনিস, এগুলো আসেও না পরীক্ষায়। হ্যাঁ, অক্সিজেনের সাথে তুমি যদি আংশিক দহন করো, আংশিক দহন করলে কার্বন মনোক্সাইড এবং পানি পাওয়া যায়,
এবং সম্পূর্ণ দহন করলে কি হয় বলো তো? সম্পূর্ণ দহন করলে তোমার আসলে কার্বন ডাইঅক্সাইড পানি, কার্বন মনোক্সাইড পানি আর কার্বন ডাইঅক্সাইড পানি, আমরা সবাই এটা জানি। অ্যালকেনের আংশিক দহনে হচ্ছে কার্বন মনোক্সাইড আর পানি, আর অ্যালকেনের সম্পূর্ণ দহনে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশনের বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি অ্যালকেনকে সাথে ক্লোরিন যোগ করো আয়রন প্রভাবকের উপস্থিতিতে, তাহলে কি হয়? CH3Cl প্লাস হবে HCl। এবং এইভাবে করে CH3Cl এর সাথে আবার যদি তুমি ক্লোরিন যুক্ত করো আয়রন প্রভাবক, আয়রন 400 ডিগ্রিতে যদি তুমি যুক্ত করো, তাহলে কি হবে বলো তো? এবার CH2Cl2 প্লাস হচ্ছে HCl। আর যদি তোমার CH2Cl2 এর সাথে তুমি যদি আবার ক্লোরিন যুক্ত করো Fe 400 ডিগ্রি যদি যুক্ত করো, তাহলে CHCl3, যেটাকে আমরা বলি ক্লোরোফর্ম, এটাকে কি বলি বলো তো? ক্লোরোফর্ম প্লাস হচ্ছে HCl। CHCl3 এর সাথে তুমি যদি ক্লোরিন যুক্ত করো Fe 400 ডিগ্রি, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড প্লাস হচ্ছে HCl। এখন কথা হচ্ছে এইসব না করে তুমি যদি মনে করো CH4 এর সাথে তুমি ক্লোরিন যুক্ত করলা কিসে বলো তো? সূর্যালোকে যদি যুক্ত করো, তাহলে এটার চেইন রিয়াকশন হয়, একে থামানো যায় না। CH3Cl আবার সূর্যালোকে কি হয়? এটা CH2Cl2, এটা অটোমেটিকলি চলতে থাকে, একে থামানো যায় না, কারণ এখানে ফ্রি রেডিকেল তৈরি হয় এবং বিক্রিয়াটা বারবার করে চলতে থাকে CHCl3, এবং শেষ পর্যন্ত একাই এটা কি চলে আসে বলতো? CCl4 এ প্রডিউস হয়। তাহলে তোমার যদি কখনো একটা প্রতিস্থাপন করার দরকার হয়, তাহলে Fe 400 ডিগ্রি দিবা। Fe 400 ডিগ্রি করলে একটা করে প্রতিস্থাপন হবে। আর যদি তুমি বলো যে না আমি একসাথে সবই প্রতিস্থাপন করে ফেলবো, তাহলে তুমি করবা কি? সূর্যালোকে দিবা। এই কথা কি ক্লিয়ার? বুঝছো? সবাই কি বুঝতে পারছো? কাহিনী বুঝছো? ক্লিয়ার হইছো? একজন বলছে সানলাইট প্রভাবক ছিল। হ্যাঁ, আচ্ছা, সানলাইট প্রভাবক এখানে, এই যে সানলাইট, এইটাতে সানলাইট হইলে চেইন বিক্রিয়া হবে, চেইন বিক্রিয়া, ঠিক আছে? এবং চেইন বিক্রিয়ার মেকানিজমও আছে। ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা, অ্যালকেনে বিজোড় সংখ্যক পসিবল কিনা, মানে ক্লাস 9-10 অনুসারে বিজোড় সংখ্যক পসিবল না, কিন্তু ওই যে বিজোড় সংখ্যক যে তুমি ওই আমরা যে উর্স বিক্রিয়ায় আমরা যে পড়লাম যে বিজোড় সংখ্যক হইতে পারতেছে, এটার বিষয়টা এই কারণে উর্স বিক্রিয়ার আরেকটা স্টেপ আছে হচ্ছে, আরেকটা সিস্টেম আছে হচ্ছে উর্সফিটিক বিক্রিয়া। উর্সফিটিক বিক্রিয়াতে দেখবা যে বিজোড় সংখ্যক সম্ভব, সেই জন্য অনেক সময় ওই যে দুইটা আলাদা যদি অ্যালকাইল হ্যালাইড হয়, ওইটাকে উর্স বিক্রিয়ার জায়গায় উর্সফিটিক বিক্রিয়া বলা হয়, দুইটা আলাদা যদি হয়। আচ্ছা, যাই হোক, ওগুলো নিয়ে পরে আলাপ হবে, এটা কোনো বিষয় না। ওকে, আচ্ছা, এরপরে নরমালি নাইট্রেশন আছে, নাইট্রেশন বিক্রিয়া দেয়, নাইট্রেশন বিক্রিয়া দিবে। তো নাইট্রেশন মানে হচ্ছে মনে করো CH4 এর সাথে HNO3 এর বিক্রিয়া, আর নাইট্রিক অ্যাসিডের সাথে তোমার অলওয়েজ তোমার আসলে সালফিউরিক অ্যাসিড থাকেই। তো এটা বিক্রিয়া করলে নাইট্রিক অ্যাসিড ভাঙে হচ্ছে HO আর হচ্ছে NO2, তাহলে এখানকার একটা H নিয়ে সেটা পানি তৈরি করবে, আর একটা CH3 নাইট্রেট তৈরি করবে। এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট, মানে এর বিক্রিয়াগুলো খুবই লেস ইম্পর্টেন্ট, মনে রাখবা। এগুলো তেমন পরীক্ষায় আসবে না। হ্যাঁ, আরো কিছু বিক্রিয়া আছে, যেমন একটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণের মধ্যে, আর আরেকটা আছে অ্যারোমেটিকরণ বিক্রিয়া। আমরা অ্যারোমেটিক যৌগের তৈরির বিক্রিয়াতে অ্যারোমেটিকরণ কিভাবে করে বিক্রিয়াটা হয় এটা আমরা পড়বো। এগুলা লিখে রাখো, এই জিনিসগুলো লিখে রাখো।
তার সাথে লেখো তাপীয় ভাঙ্গন। তাপীয় ভাঙ্গন এই কথাগুলো লিখে রাখো, মানে যেগুলো যেগুলো দরকার হবে সেগুলো সেগুলো আমি তোমাদেরকে পড়াই দিব, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। হ্যাঁ, যেগুলো যেগুলো দরকার হবে আমি পড়াই দিব তোমাদেরকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, বুঝছো? তো এই মানে আমাদের এই অ্যারোমেটিকরণ সমানুকরণ এই বিক্রিয়াগুলো আমরা পরবর্তীতে পড়বো। থার্মাল ক্র্যাকিং বা তাপীয় ভাঙ্গন এইটাও তোমার অ্যালকিন প্রডিউসের ক্ষেত্রেও দরকার হয়, এইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দরকার নেই মানে এগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট, কিন্তু আমরা আসলে এগুলোকে আমরা রেখে দিলাম কারণ এগুলো পরবর্তীতে আবার কাজে লাগবে। তো অ্যালকেনের বিক্রিয়া কি কি রকমের হইতে পারে? নর্মালি আমরা যেগুলো বিক্রিয়া দেখছি, দহন, একটা কার্বন ডাইঅক্সাইড পানি, কার্বন মনোক্সাইড পানি। আচ্ছা, 2 নাম্বার কি? হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন আয়রন 400 ডিগ্রি দিলে একটা একটা করে প্রতিস্থাপন হবে, সানলাইট দিলে সবগুলো একসাথে চেইন রিয়াকশন হবে। তার সাথে কি আছে? নাইট্রেশন। নাইট্রেশন নরমালি বিক্রিয়া হয় সমানুকরণ, এটা শিকল মানে শিকল তৈরির বিক্রিয়াও বলা যায়, অনেক সময় শিকল তৈরি হয়। অ্যারোমেটিকরণ, কিভাবে অ্যারোমেটিক যৌগ তৈরি হয়, যেমন হেক্সেন থেকে সাইক্লোহেক্সেন তৈরি হয়, সাইক্লোহেক্সেন থেকে আসলে বেনজিন প্রডিউস করা যায়, অথবা হেপটেন থেকে আসলে টলুইন প্রডিউস করা যায়। এগুলো কিন্তু আছে, মানে হেক্সেন থেকে তোমরা দেখবা যে অ্যারোমেটিক যৌগ বেনজিন তৈরি হয়ে গেছে, সেটাই হচ্ছে এই বেনজিন, এইটাকে বলে অ্যারোমেটিকরণ বিক্রিয়া। আমরা অ্যারোমেটিক যৌগ যখন আমরা বেনজিন টলুইন পড়বো বা হেপটেন থেকে কিভাবে টলুইন প্রডিউস হচ্ছে, এটা তুমি দেখবা অ্যালুমিনার উপস্থিতিতে Al2O3 555 ডিগ্রি সেলসিয়াস 550 ডিগ্রি সেলসিয়াস, এগুলো তোমরা পড়বা, এগুলো আমি দেখাই দেবো। এটা কারণ এটাই ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটাকে লেস ইম্পর্টেন্ট বলা যাবে না, কারণ যেহেতু অ্যারোমেটিকরণে এটা পড়বো তাই এখানে পড়তেছি না, এটা এখানে পড়তেছি না। তা থার্মাল ক্র্যাকিং অতটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। তো যাই হোক, আজকের ক্লাসটা তোমরা একটু আমাকে বলো, এই যে 10টা যে প্রসেস দিলাম, এটা কি তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা? যে 10টা প্রস্তুতি যে আমি দিলাম, এই 10টা প্রস্তুতি কি ভালো করে প্র্যাকটিস করবা? ভালো করে যদি প্র্যাকটিস করো, তাহলে নেক্সট কালকের ক্লাসে অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের বিক্রিয়া, মজার ব্যাপার যে অ্যালকিনের যখন তুমি প্রস্তুতি পড়বা তখনকার মধ্যেই তুমি পেয়ে যাবা সাইজেফের নীতি পেয়ে যাবা। তারপরে বিক্রিয়ার মধ্যে পাবা হচ্ছে মার্কোনিকভ নীতি, তারপরে পাবা ব্রোমিন টেস্ট, মানে কালকের বিক্রিয়া যেগুলো পাবা, তারপরে পাবা বেয়ার পরীক্ষা, হ্যাঁ, বেয়ার টেস্ট। তাহলে কত টাইপের, তারপরে খারাসের রুল বা এন্টি মার্কোনিকভ বা খারাসের রুল বা পারক্সাইড প্রভাব, হ্যাঁ, বা খারাস প্রভাব, এগুলো তুমি পাবা। তাহলে কত টাইপের জিনিস অ্যালকিনের মধ্যে কিন্তু আছে, আগামীকালকে তুমি পড়বা। কিন্তু আজকের যে পড়াটা আছে এই পড়াটা কিন্তু তুমি অবশ্যই পড়ে রাখবা, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।